এখন স্টক ধোয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ওদের শক্তি মোটেও কম নয়। মজা তো। সত্যি মিথ্যার খেলা। দেখছি চেং গ্রুপের বস্ত দাবার ভালো খেলোয়াড়। যদি স্টক ধোয়া বাদ দিয়ে সরাসরি শেয়ারের দাম চাঙা করি, একদিকে টানবো আবার একটু পিছিয়ে নেব, এই জি গ্রুপের বস, তাহলে কি ভুল সিদ্ধান্ত নিয়ে বসবে? আমার আসল চাল কম কিন্তু ফাঁকগুলো পরস্পর জোড়া। এই দানটা আমি জিতলাম। লিন কেমন আছে? দুঃখিত চেং বস, আমরা ৩০০ কোটি টাকা হারিয়েছি। ৩০০ কোটি? কোম্পানি আমার বুকের রক্ত দিয়ে গড়া। সব আমার দোষ। বস, আপনি তো এতদিন শুধু ডিজাইন নিয়েই কাজ করেছেন। জি গ্রুপের বসের কাছে না জেতাটাই স্বাভাবিক। না, আমি খোঁজ নিয়েছি, ও আমার মতোই এইমাত্র দেশে ফিরেছে। তবু ও এবার এক চাল এগিয়ে রইল। লিন, এখনই একটা টিকিট বুক করো। ঢাকার ফ্লাইটের আমি নিজে গিয়ে দেখা করব জি গ্রুপের এই বসের সাথে। এইমাত্র খবর পেলাম আমার নাতনি ঢাকায় ফিরেছে। তোমরা এখনই এয়ারপোর্টে গিয়ে ওকে আটকাও। যেভাবেই হোক এবার জি বাড়ির ছেলের সাথে ওর বিয়ে দিতেই হবে। ঠিক আছে। হ্যালো চেন বস, হোটেলের লোকেশন তোমার ফোনে পাঠিয়ে দিয়েছি এয়ারপোর্ট। আপনি ঢাকায় একদম নতুন, কাউকে চেনেন না। অবশ্যই সাবধানে থাকবেন। আমিও নম্র হতে চাই, কিন্তু সামর্থ্য দিচ্ছে না। তোমরা কয়েকজন আবার আমার দাদির পাঠানো বিয়ের জন্য চাপ দিতে এসেছো। বর ম্যাডাম, বর বুড়ি করে নির্দেশ দিয়েছেন বেঁধে হলেও তোমাকে সম্পর্কের বিয়ে করতে পাঠাবেন। ২১ শতক চলছে, আমার দাদি এখনো এত সেকেলে কেন? এই পুরুষরা শুধু আমার টাকা কামানোর গতি কমায়। পারব না, আমি ফিরব না। আমি ইতিমধ্যে বিয়ে করে ফেলেছি। ম্যাডাম, আপনি কি মনে করেন আমরা বিশ্বাস করব? চলুন আমাদের সাথে বাড়ি চলুন। আরে থামো, বিশ্বাস হচ্ছে না তো? আমি এখনই আমার স্বামীকে বের করে দেখাচ্ছি। সে আছে। নিশ্চিত তো চেইন গ্রুপের বস আজ আসবে? শতভাগ নিশ্চিত, জি বস। আপনি তো ওইমাত্র চেইন বসের সাথে সংঘর্ষে ছিলেন। মনে হয় আপনি এড়িয়ে চলাই ভালো। এড়ানোর কি আছে? সে কি এসে আমাকে ধরবে নাকি? এই সেই লোক। আমার দাদিকে গিয়ে বলো আমি আমার পছন্দের মানুষকেই বিয়ে করেছি। ভাই, বিপদে সাহায্য করো, আমার সাথে একটু অভিনয় করো, চুপ থাকলেই হবে। কি এখন বিশ্বাস হলো তো? তোমরা তো বিজয়ী করেছ, তাহলে এইমাত্র একসাথে এয়ারপোর্ট থেকে বের হলে না কেন? এইমাত্র আমি মানে। এটা আমার ভুল। এইমাত্র একটা ফোন কল এসেছিল, তাই আমি আমার স্ত্রীকে বাইরে অপেক্ষা করতে বলেছিলাম। এই ভাই তো বেশ চালাক। হ্যাঁ, আমি এইমাত্র বাইরেই একটু অপেক্ষা করতে চেয়েছিলাম, ভাবিনি তোমরা এত তাড়াতাড়ি বেরিয়ে আসবে। যাই হোক, আপনার বিয়ে হয়ে গেছে, এটা তো ছোট কথা না। আমাদের আপনাকে বাড়িতে নিয়ে যেতেই হবে, বর বুড়ি সিদ্ধান্ত নেবেন। দাঁড়াও। চলো। হুম। তুমি এইমাত্র ওকে কি বললে? আমি এইমাত্র ওকে বললাম আজ আমার আর আমার স্ত্রী বিয়ের বার্ষিকী। আমি আমার স্ত্রীর জন্য কিছু সারপ্রাইজের ব্যবস্থা করেছি। ও নিশ্চয়ই আমাদের ডেটে ব্যাঘাত ঘটাতে চায়নি, তাই আগেই চলে গেছে। তাহলে তুমি ওকে কি দেখালে? আশ্চর্যের কিছু না, ও ভেবেছে এটা নাশপাতি হিরে। বিয়ের বার্ষিকীর উপহার হিসেবে খুবই মানানসি।
তুমি আবার হিরে চেনো? আপনি ঢাকায় একদম নতুন মানুষ। বাটন। ওটা আসলে আগে আমাদের পারিবারিক গহনার ব্যবসা ছিল, পরে অবস্থা খারাপ হয়ে গেল। মা মারা যাওয়ার পর আমি বড় ম্যাডাম থেকে হয়ে গেলাম নিঃস্ব। পরিবার যৌতুকের টাকা শোধ করতে লোক পাঠিয়ে আমাকে ধরে এনে সম্পর্কের বিয়ে দিচ্ছে। আমার কপালটাই এমন। সেও তো জোর করে বিয়ে করতে বাধ্য হচ্ছে। শুনেছি আমার বিয়ের পাত্র ঢাকায় এসেছে। অচেনা কাউকে বিয়ে করে সারাক্ষণ চোখে চোখে রাখার চেয়ে এমন কাউকে বিয়ে করা ভালো, যে আমার কাছে কিছু চায় না, ঝামেলাও কম, ভাবনাও কম। তাহলে আমরা কি বিয়ে করে ফেলি? বিয়ে? সিরিয়াসলি বলছো? বাসা থেকে খুব চাপ দিচ্ছে। চিন্তা করো না, বিয়ের পর যদি তোমার ভালো না লাগে, আমি কখনোই জোর করে আর কিছু চাইব না। বড় বুড়ি এত চালাক, হয়তো সত্যিই একটা বিয়ের সার্টিফিকেট লাগবে ওনাকে বোকা বানাতে। ঠিক আছে তাহলে চলো এখনই রেজিস্ট্রি করে ফেলি। ভাবতেই পারছি না আমি চেং আনছি। এমনি অন্ধের মতো ঝটপট বিয়ে করে ফেললাম। আমার স্বামীর নাম জি জিংহে। খুব সুন্দর নাম তো। ওহ আচ্ছা, তোমার পেশা কি? উনি তো জি গ্রুপের বস। জি গ্রুপের বস? আমি 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 জি গ্রুপের বসের ড্রাইভার। আমি এয়ারপোর্টে এসেছিলাম ইনি সেক্রেটারি উকে রিসিভ করতে। উনি জি বসের খুব কাছের লোক। আচ্ছা তাই নাকি? ও সেক্রেটারি, তাহলে এখন থেকে একটু জিনিয়ে দেখাশোনা করবেন। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন। জি বস মানে আমাদের ছোট জি খুব পরিশ্রমী আর দায়িত্ববান। ছুটির দিনেও অফিস করে খুব তাড়াতাড়ি প্রমোশন আর বেতন বৃদ্ধি হবে। হা। তাহলে তোমাদের এই জীবস সত্যিই মানুষ না। একজন ড্রাইভারকে রোজ ওভারটাইম করায়। হু আজ থেকে এই সংসার আমি চালাব। মানে আমার একটা জরুরি কাজ আছে। আমি তোমাকে ঠিকানা পাঠাচ্ছি, তাড়াতাড়ি বাসায় এসো। আচ্ছা। ছোড়জি জি বস। অভিনন্দন, আপনার মাথা ব্যথার বীজের ঝামেলাটা শেষ হলো। তাহলে আপনার পরবর্তী প্ল্যান কি? চেং গ্রুপের বস এখনই ঢাকায় আসছেন। ওই নীল হিরেটা পাওয়ার জন্য তিনি অনেকদিন ধরে ব্যাকুল। নিলামের সব ব্যবস্থা হয়ে গেছে, সব ঠিকঠাক আছে। ওই চারের চেনশিন আপনাকে সহযোগিতা করবে। চেং গ্রুপকে অপ্রস্তুত অবস্থায় হতে হবে। আমি তাকে দেখিয়ে দেব যে ঢাকা শুধুই আমার রাজত্ব। চেং বস, আজ রাতে নিলামে। তুমি তো জানো এটা জি গ্রুপের পাতা ফাঁদ, তারপরও যাবে? আমি এবার ঢাকায় এসেছি মায়ের সবচেয়ে প্রিয় সেই নীল হিরেটার জন্যই। আজ রাতের নিলামে ওটা আমাকে জিততেই হবে। মা এই নীল হিরেটা বিক্রি করে আমাকে সাপোর্ট করেছিল, তাই আমি চেং গ্রুপ বানাতে পেরেছি। ওটা আমাকে ফিরিয়ে আনতেই হবে। কি দারুণ গন্ধ। তুমি রান্নাও জানো? আমি তো মিশেলিন 3 স্টার শেফ। ভাবিনি তুমিও আমার মতো এত বড়াই করতে পারো। মলে গিয়ে কিছু কিনলে না কেন? আমার কার্ড ব্যবহার করতে চাওনি? না, আমি এইমাত্র ঢাকায় ফিরেছি। কাউকে চিনি না, জানিও না কবে চাকরি পাবো, তাই এখন ওভাবে খরচ না করাই ভালো। ওর হাতের কবজিতে একটা ছোট্ট তিল আছে, বেশ মিষ্টি লাগছে। তুমি হাসছো কেন? আহ কিছু না। এখন আমার অবস্থা খারাপ হলেও কিছুটা সঞ্চয় তো আছেই। স্বামীকে কষ্ট দিতে পারি না, অভাবেও রাখতে পারি না। তাই না? এই নাও, যা খুশি খরচ করো।
এটাই কি সেই বিখ্যাত পোষা স্বামী ব্যাপার? মন্দ না কিন্তু। আনচি, এই কার্ডে কত টাকা আছে? 300-500 ঠিক মনে নেই। 1 লাখ কম বললাম, সমস্যা হবে না নিশ্চয়ই। পরে লিঙ্কে বলে কার্ডে 3-5 মিলিয়ন ভরে দিলেই হবে, ও তো আর জানবেই না। খাও। তাহলে আমি খাওয়া শুরু করছি। নিজের একটা সংসার আছে, ব্যাপারটা খারাপ না। এটা দেখতে তো নিলামের টিকিটের মতো লাগছে। সর্বনাশ, আমার দাদি চলে আসছে, তুমি তাড়াতাড়ি লুকাও। আহ না, অবশ্যই ভালো করে লুকাবে। ভাবতেই পারছি না, আমি জি গ্রুপের বস, যা চাই তাই পাই, যা চাই তাই করি, আর শেষ পর্যন্ত লুকাতে হচ্ছে আলমারিতে। অথচ আমার তো পুরো দস্তুর আইনি বিয়ে। দাদি, দাদি, দাদি। মা, তুই বললি সম্পর্কে বিয়ে করবি না, সেটা মানলাম, কিন্তু হুট করে যাকে তাকে বিয়ে করে ফেললি, যদি কোনো খারাপ মতলবের পুরুষ হয় তাহলে? না, তোর দাদি আমি। অবশ্যই তাকে যাচাই করে দেখব। কোথায় সে? সে ওহো, এইমাত্র হঠাৎ মনে পড়ল দাদি, আপনি এসেছেন এমন সময় যখন সে নেই। এই তো রান্না করছিল, তারপর অফিস থেকে ফোন এল, সে কাজে চলে গেছে, বাসায় কেউ নেই। দাদি, আপনি পরের বার আসবেন, আচ্ছা? মা, তুই কি আমাকে ঠকাতে চাস? তোর চালাকি আমি জানি। সে নিশ্চয়ই এখানেই আছে। দাদি, আমি তো বললাম সে বেরিয়ে গেছে। আপনি পরের বার আসবেন, আচ্ছা? আগে আমরা বাইরে যাই, চলুন। সর্বনাশ। দাদি, আসলে আমি বাহ মেয়ে, তুই এখনো আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস। আজ যেভাবেই হোক, তোর ঝটপট বিয়ের পাত্রটা কেমন আমি দেখেই ছাড়বো। আমাকে আটকাস না। আরে দাদি, ওরে দাদি, তুমি আনসির ঝটপট বিয়ের পাত্র? দাদি, তোমরা কি চেনা জানা? চেন আপু, দেখো, এই হলো আমাদের বাড়ির ওই পাজি ছেলেটা। তাহলে পাকা হয়ে গেল। বেশ, আমার সম্মতি আছে। হা হা হা। দাদি, ও আপনার পছন্দের মতো কিনা আমি জানি না, কিন্তু আমি ওকে মেনে নিয়েছি, আর আমরা বিয়েও করে ফেলেছি। এখন সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। আপনি আমাদের ডিভোর্স করাতে চাইলেও আমি কখনোই রাজি হব না। দাদি প্লিজ আমাকে একটা সুযোগ দিন, আমি ওকে সারা জীবন সুখে রাখবো। তোমরা কি একদম পাকা কথা দিয়ে বলছো যে তোমরা একে অপরকে বিয়ে করতেই চাও? জি, পাকা কথা। কিন্তু আনসি, তোমাদের বিয়েটা তো খুব তাড়াহুড়ো হয়ে গেল। পরবর্তীতে যদি মনে হয় তোমরা একে অপরের জন্য উপযুক্ত নও, তখন কি হবে? দাদি, যদিও এটা আমাদের ঝটপট বিয়ে, তবু আমি ওর সাথে সারা জীবন কাটানোর জন্য পুরোপুরি প্রস্তুত। আমি ওকে বিশ্বাস করব না। আমি তোমাকে নিয়ে চিন্তা করিনি, আমি আনসির কথা বলছি। আরে দাদি, আমিও জিনজিকে সারা জীবন ভালোবাসবো। আপনি আর দুশ্চিন্তা করবেন না। ঠিক আছে তাহলে আনছি, তুমি তো এখন বড় হয়েছো, বুড়ি এখন আর তোমাকে শাসন করতে পারবো না। চললাম। দাদি, ধীরে যান। আমার দাদি আমার বিয়ে নিয়ে বেশি চিন্তা করেন, দুঃখিত। এতক্ষণ আলমারির ভেতরে থাকতে হয়েছে, কষ্ট পেয়েছ। ঠিক আছে, যাই হোক, সমস্যা মিটলেই তো হলো। শোনো, আর কোনো কাজ না থাকলে আমি এবার একটু বিশ্রাম নিই। হুম, আচ্ছা। দরজাটা। ও
আমার নতুন বর দেখতে সত্যিই খুব সুদর্শন। তুমি ঠিক আছো? ঠিক আছি। ধন্যবাদ। ভাবতেই পারছি না সময় এত দ্রুত চলে গেল। ইতিমধ্যে 12টা বেজে গেছে। আমাকে তো নিলামে যেতে হবে, এখন কি করব? ইতিমধ্যে 12টা বেজে গেছে, নিলাম শুরু হতে চলেছে। আমাকে এখনই কোনো অজুহাতে বের হতে হবে। আঞ্চিকে কিছু টের পেতে দেওয়া যাবে না। আহ, তোমার ঘুম পেয়েছে? তাহলে শুভ রাত্রি। সব প্রস্তুত, সব ব্যবস্থা হয়ে গেছে। চেনশিন আপনাকে দরদামে সাহায্য করবে। কোনোভাবেই এই নীল হিরেটা চেঙ্গিসের হাতে যেতে দেওয়া যাবে না। তাহলেই ভালো। জি বস, ওই হাকা শহর আপনার এলাকা বটে, কিন্তু আপনি কি নিশ্চিত চেং গ্রুপের প্রেসিডেন্ট এখানে আসবেই? আমি খোঁজ নিয়েছি, এই নীল হিরেটা তার কাছে বিশেষ কিছু। সে এটা মিস করবেই, তাই এবার ওকে আঘাত করার এটাই আমার সেরা সুযোগ। জি বস, গতবার তোমার কাছে যে ধাক্কা খেয়েছি, এবার সব উগলে দেব। জি বস, সত্যি কৌশলী। দেখুন, চেং গ্রুপের গাড়ি অবশেষে এলোই। কিন্তু এই অবজবটা কেমন যেন চেনা চেনা লাগছে। মনে হচ্ছে কোথায় যেন দেখেছি ওকে। তাইলে জি বসো, এত রহস্যময়। শুভেচ্ছা। থাক, নিশ্চয়ই আমার ভুল ভাবনা। চেঙ্গস এইমাত্র ঢাকা এলেন। আমি দেখেছি কিভাবে। চেং বস, বাইরে বাতাস বেশি। নিলামের ভেতরে গিয়ে কথা বলুন। হুম। জি বস। আরে, আমি চেন জিন। সরি, আমি একটু দেরি করে ফেলেছি। এসেছো যখন নিজে একটা সিট খুঁজে নাও। চেং বস। জি বস, নিশ্চিন্ত থাকুন। আমি শুধু দামই দেব না, এই চেং বসকে ভালো করে অপমানও করব। তখন দেখতে পাবেন আমার যোগ্যতা। ভদ্র মহোদয়গণ, এবার আমরা পেতে যাচ্ছি এই নিলামের সবচেয়ে আকর্ষণীয় জিনিস, একটি 35 ক্যারেটের নীল হীরা। এখন নিলাম শুরু। সত্যি এই হীরাটাই? মা, নিশ্চিন্ত থেকো, আমি এই হীরাটা নিয়ে ফিরব। নিলাম শুরু। 55 লাখ। 60 লাখ, 65 লাখ। ওই যে জি গ্রুপের এমপ্লয়ি, তাই না? ভাবতেই পারছি না জি গ্রুপ অত বড় লোক। একটা সাধারণ এমপ্লয়ি অত টাকা দিতে পারে? আর বলতে হবে, এই ঢাকা শহরে জি গ্রুপকে কে না চেনে? উফ, আমার মনে হয় আমাদের আর লড়াই করা ঠিক হবে না। চেনশিনও এখানে। কি দরকার ওর? চেং বস, এই নীল হিরে আপনার জন্য অনেক দামি না? আপনি বিট করছেন না কেন? 70 লাখ। 1 পয়সা। 75 লাখ। 0 1 পয়সা। 80 লাখ। আরেকটু মজা নিতাম, কিন্তু জি বস নিশ্চয়ই অধৈর্য হয়ে গেছেন।
চেং বস, মাত্র 1 কোটি। এত কঠিন মুখ করছেন কেন? হ্যাঁ, মাত্র 1 কোটি। আর বিট করলেন না? ভাবতেই পারছি না, নাম করা চেং বস। আসলে এতটুকুই, অত পয়সা নেই। আবার বড়লোকের ভাব দেখায়, কি লজ্জার। ভাবতেই পারছি না, বড় নাম চেং বসের। 1 কোটি টাকাই দিতে পারলেন না, কি অপমান। আর কে না বলবে, একজন বস, অথচ হারলেন। জি বসের একজন এমপ্লয়ির কাছে কিসের প্রেসিডেন্ট? আমার মনে হয় পুরোটাই একটা যোগ। ওই জিওয়ালা যদি আমার 3 কোটি না মার, তাহলে এই 1 কোটি আমার চোখেই পড়তো না। কিন্তু এখন আমার টাকা আটকে গেছে, হাতে যা আছে তা দিয়ে সংসারও চালাতে হবে। এখন কি করব? 1 কোটি। আর কেউ বিট করবেন? সত্যি বলছি, এই নিলামে তুমি কোনোদিন জিততেই পারবে না। আমার পেছনে আছেন জি বস। এই নীল হিরে পেতে চাও? তুমি কে? যোগ্যতা কি তোমার? জি গ্রুপের কর্মচারীরা এত বেয়াদব কেন ভাবছিলাম। আসলেই এসব আপনার পরিকল্পনা জি বস। 10 লাখ টাকা একবার, এই নীল হিরে এই মহিলারই হচ্ছে। চেং বস, আমি শুধু আপনাকে বোঝাতে চাই, ঢাকায় আসল কে জি গ্রুপের একটা সাধারণ কর্মচারীও নিলামে আপনাকে হারাতে পারে। মনে হচ্ছে এই নিলামটা ছিল আমাকে অপমান করারই ছল। কিন্তু দুঃখের কথা, এই নীল হিরেটা মায়ের কাছে নিয়ে যেতে পারবো না। এই তিলটা ওর হাতের কবজিতে একটা ছোট্ট তিল, বেশ সুন্দর। কি হাসছেন? এই তিলটা এনসির কবজির তিলের মতোই। 10 লাখ টাকা 2 বার। আমার সাথে লড়তে চান? এইমাত্র 300 কোটি হারলেন, এখন মনের মতো নীল হিরেটাও পেলেন না। আপনার মনটা নিশ্চয়ই খুব খারাপ। দুঃখিত, আপনার মা কখনোই এই নীল হিরেটা দেখতে পাবেন না। আমার মা মারা গেছেন, আর একটা কথাও বললে মুখ ছিঁড়ে দেব। পরে ব্যবসা পড়ে গেল, মা মারা গেলেন। এসি, তুমি? আমার আসল নাম পর্যন্ত খোঁজ নিয়েছেন, বেশ ফন্দি। জি বস, লাইনে থাকুন। জি বস, এই অকৃতজ্ঞ লোকটার সাথে কথা বাড়াবেন না। শুনে রাখুন, এই নীল হিরে এখন জি গ্রুপের। আপনার মা বেঁচে থাকলেও আপনার জন্য লজ্জা পেতেন, বুঝলেন? আপনি শেষ পর্যন্ত ব্যর্থ রইলেন। 1 কোটি টাকা 3 বার, আমি শেষ 3টা গুনছি। তাড়াতাড়ি হাতুড়ি মারুন এই নীল হিরেটা। আমি চেন শিন নিয়েই ছাড়ব। 2 10 কোটি। এই হিরেটা আমার পাশে বসা এই ভদ্রমহিলাকে উপহার দিলাম। জি বস, আপনি চেং বস, আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটা কখনোই আমার ইচ্ছা ছিল না। আমার আরও একটা জরুরি বিষয় যাচাই করার আছে, আমি আসি। আসুন আমরা এই মহিলাকে অভিনন্দন জানাই নীল হিরে পাওয়ার জন্য। এখানেই হস্তান্তরের আনুষ্ঠানিকতা সেরে ফেলুন। 1 মাস পরে আমরা নিলামের জিনিস আপনার বাসায় পৌঁছে দেব। জি বস। জি বস, আপনি 10 কোটি টাকা দিয়ে হিরে কিনে আবার এমসি ভাগ দিলেন। ওটা এখন বাদ দাও, আরও মজার কিছু খুঁজে পেয়েছি, আগে বাসায় চলো। তুমি যদি সত্যিই চেন গ্রুপের চেয়ারম্যান হতে, তাহলে এখনো তোমার বাসায় ফেরা হয়নি। আনসি, তুমি আসলে কে? আনসি কি আসলেই? আন্দাজ করো তো আমি কে। জিনহাই, তুমি ফিরেছ? আহ, এই নাও। দেখলাম একটা কেকের দোকান বেশ ভালো, তাই তোমার জন্য কিনে আনলাম। এই ব্র্যান্ডটা সত্যি শুধু পূর্ব প্রান্তের রাতের বাজারে পাওয়া যায়। রাতের বাজার থেকে বাসায় আসতে অন্তত 1 ঘন্টা লাগে, তার মানে চেং গ্রুপের চেয়ারম্যান আনসি না। ধন্যবাদ আনসি।
ভাগ্যিস আমি আগে থেকেই রান্না দিয়ে ডেলিভারি করিয়ে রেখেছিলাম। তাহলে তো কোনো চিন্তাই নেই। দাঁড়িয়ে আছো কেন? এসো, চেখে দেখো। এসো, আমি খাইয়ে দিচ্ছি। আহ, দুঃখিত দুঃখিত, আমি মুছে দিচ্ছি। আনছি। দরকার নেই, সত্যিই যথেষ্ট হয়েছে। এটা এটা হয়তো উঠবে না, তুমি বদলে ফেলো, আমি ধুয়ে দিচ্ছি। ওহ, দাঁড়াও, কি করছো? জামা খুলছি। জামা না খুললে গোসল করব কি করে? চোখ বন্ধ রাখো। আনছি। এই ছবিটা তুমি এঁকেছো? হ্যাঁ, আমি এঁকেছি। শুধু আনছি একা কষ্ট করবে কেন? আমাকেও কিছু কাজ করতে হবে। জি গ্রুপে ইন্টারভিউ দাও। কি? এটাই জি গ্রুপের হেড অফিস, আমি অবশ্যই দেখব। ঢাকায় আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। দেখতে কেমন? চলো। চেনশিন, কি দারুণ কাকতাল। কলেজে আমি এই রঙিন প্রজাপতির পাশে দাঁড়িয়ে একটা কুৎসিত হাঁসের মতো ছিলাম। হ্যাঁ, গ্র্যাজুয়েশনের পর কিংকং শহরে টিকতে পারেনি। তারপর ঢাকায় এসে কোনো মতে দিন কাটাচ্ছে, তাই না? ভাবতেই পারছি না এত বছরেও তোমার রুচি আরো খারাপ হয়েছে। একটা ভ্যান চালানো নোংরা ড্রাইভারকে বিয়ে করেছো। সত্যিই কোনো যোগ্যতা নেই তোমার। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি নাকি অনেক বড় কিছু ধরেছ। অবশ্যই, আমার টার্গেট তো বিদেশ থেকে ফেরা জি বস, তোমার ওই ড্রাইভারের চেয়ে কত গুণ ভালো। মনে হচ্ছে ওই নিলামের ঘটনা এখনো এই মেয়েটাকে শিক্ষা দিতে পারেনি। আমার স্বামী খুব ভালো আছে, একটু সম্মান করে কথা বলবেন। গেও লোক, আমার সাথে সম্মানের কথা বলার যোগ্যতা রাখিস, আমার সময় নষ্ট করিস না। তুমি। আচ্ছা, এমন লোকের সাথে বেশি কথা বলে লাভ নেই, চলো। আরে তোমার টাইটা বাঁকা হয়ে গেছে। তাই নাকি? বেশি কষ্ট করো না, আমাকে করতে দাও। তাহলে তোমার পরিচয় দিলাম। হুম। ব্যাস, দেখো কেমন হয়েছে। দারুণ, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ আনসি। আরে ছোট্ট ব্যাপার। তাহলে আমি আগে ইন্টারভিউ দিতে যাচ্ছি, তুমি কাজে মন দাও, রাতে দেখা হবে। জি বস, কি ব্যাপার? আজ দ্রুত চেহারা বদলে ফেললেন। এইমাত্র তো অমন একটা মিষ্টি হাসি মাখা মুখ ছিল, কি ব্যাপার? হুম, জি বস, ম্যাডামের জয়নিং এর কাগজপত্র সব কাজ শেষ, এখন শুধু জয়েন করানো বাকি। তবু গিয়ে দেখি ওর ইন্টারভিউটা কেমন। জি বস, আপনার টাইটা ঠিকমতো বাঁধা হয়নি। আমার সাথে আছিস তো বেশ কিছুদিন হলো, তবুও তোর এই রুচিটা উন্নত হলো না কেন? আরেকটা সুযোগ দিচ্ছি, আবার বল। ওহো হো হো, এইমাত্র ঠিকমতো খেয়াল করিনি। জি বস, আপনার টাইটা আসলেই দারুণ হয়েছে। এটার মধ্যে থেকে আমি তীব্র এক নান্দনিক আবেশ অনুভব করছি। এই জি গ্রুপও তেমন কিছু না, মেঝের টাইলস। আমাদের চেন গ্রুপের টাইলসের চেয়েও কম দামি। 1601, এই তো। সবাইকে শুভেচ্ছা, আমি চেং আনসি। এটা আমার জীবন বৃত্তান্ত। চেং আনসি, আমরা সত্যি দুই শত্রুর দেখা। তুমি যোগ্য না, বের হয়ে যাও। চেনশিন, তুমি এখনো আমার কাজ দেখোনি। দেখার কি আছে? আমাদের জি গ্রুপ কোনো আবর্জনার ভাগার না, ভালো পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছাড়া। এই জুয়েলারি ইন্ডাস্ট্রিতে ঢোকা সম্ভব না। কিন্তু চেন আপু, এটা তো রেফারেলের সিভি, যে রেফার করলো সে তো ওর স্বামী, একজন নিচু ড্রাইভার। কি এমন ব্যাপার? আমার মতে তুমি আর তোমার স্বামী দুজনকেই কোম্পানি থেকে বের হয়ে যাওয়া উচিত। ওয়াও,
এটা তো ও স্পেশাল অ্যাসিস্ট্যান্ট। ওর পাশে সুদর্শন লোকটাকে জানি না, কিন্তু সত্যিই দারুণ সুদর্শন। কি সুদর্শন! জি গ্রুপে তোমার মতো ইন্টারভিউয়ার থাকাটা একেবারেই লজ্জার। আমি বলছি নিজেকে সামলে রাখো, না হলে আফসোস করবে। এখানে হুমকি দেখিও না, তুমি আর তোমার স্বামী। দুজনেই নিচু শ্রেণীর মানুষ। কি দেখাচ্ছ? এখনই বের হও। না হলে আমি সিকিউরিটি ডাকব। কে তোমাকে সাহস দিল আমার লোকের সাথে এমন করতে? চেন আপু, তুমি হয়তো ভুল বুঝেছো। চেং আনসিকে যে রেফার করলো সে তো আমাদের সিইও নিজে। কি? চেং আনসিকে যে রেফার করেছে সে জি বস? ঠিকই শুনে ওই সিভিটা জিবাস নিজে রেফার করেছেন। জিবাস চেং মিসের ডিজাইন দেখেছেন, খুব পছন্দ করেছেন, তাই বিশেষভাবে। কিন্তু জি বস কি কোনো ভুল করলেন? ইন্টার্ন ডিজাইনারের তো আর কোনো পজিশন খালি নেই, দেখুন। চেং আনসি ইন্টার্ন ডিজাইনার না, বরং চিফ ডিজাইনার। কি চিফ ডিজাইনার? এটা কিভাবে সম্ভব? সত্যি আমার প্রতিদ্বন্দ্বী জি গ্রুপের সিইও। রুচি তো বেশ ভালোই। চেং মিস, আমার সাথে আসুন। হুম। চেং আনসি, ভেবো না যে ও স্পেশাল অ্যাসিস্ট্যান্ট তোমাকে বাঁচাবে। তুমি আমার কাছে মার খাবে, দেখো। চেং ম্যাডাম, এখন থেকে এটা আপনার নিজস্ব অফিস। আর কিছু ব্লার আছে অপছন্দের? এই অফিস আমার চেং গ্রুপের সাথে তুলনা না হলেও চলবে। বেশ বড়, তোমার জি বস আসলেই উদার। তা না, আসলে চেং ম্যাডাম, আপনি আমাদের জিবসের কি? সার্ভিস রিসিভার। হা হা হা, আমাদের জিবস কোম্পানির সব কর্মচারীকেই সার্ভিস রিসিভার মনে করেন এবং তাদের সব যৌক্তিক চাহিদা পূরণ করেন। ভাবিনি জি বস চেন শিনের সাথে এত রুট, অথচ ব্যক্তিগতভাবে এত যত্নশীল বস। আমার কৌতূহল আরো বাড়ছে তো। তাহলে চেং ম্যাডাম, আপনি স্বচ্ছন্দে থাকুন। আমি জিবসকে রিপোর্ট করতে যাচ্ছি। ঠিক আছে। আরেও অ্যাসিস্ট্যান্ট, আপনার ফাইল। এইমাত্র ও অ্যাসিস্ট্যান্ট বললেন উনি যাবেন জি বসের কাছে। হ্যালো, আমি জানতে চাই আপনাদের জি বসের অফিস কোথায়? আমরা তো জিবসের মুখই দেখিনি, জানব কি করে উনি কোথায়? ধন্যবাদ। এত রহস্যময়। তাহলে আমাকে সবচেয়ে সরল পথেই কাজ করতে হবে, একটা একটা করে চেষ্টা করা। ঢুকতেই হবে। কাজ কেমন চলছে? সব গুছিয়ে ফেলেছি। চেং ম্যাডাম সফলভাবে জয়েন করেছেন, অফিসও সাজানো হয়েছে, কোনো সমস্যা নেই। চালিয়ে যান। গত সপ্তাহে হুয়াবিনে আপনার বক্তৃতা দারুণ সফল হয়েছে। ওখানকার স্টাফ একটা ছবি পাঠিয়েছে, দেখুন তো। এটাই শেষ রুম। ওই প্রজেক্টের মোটামুটি অবস্থা অমনি। জিবস, আর কিছু ব্লার আছে? জিনহে, তুমি এখানে কি করছো? এই তো স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আপনাকে ডাকছিল। চেং ম্যাডাম, ভুল বুঝবেন না, আমরা আসলে রিহার্সাল করছিলাম। তোমরা রিহার্সাল? জি বস তো অনেকদিন দেখা যায়নি না। ও তো নার্ভাস হয়ে গিয়েছিল, তাই আমাকে ধরেছে কিভাবে রিপোর্ট দিতে হয় সেটা প্র্যাকটিস করাতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। ওহ, ভাবতেই পারছি না শুধু রিপোর্টের জন্য। ও এত ভয় পেয়ে গেছে, তাহলে তো জি বসকে নিশ্চয়ই ভয়ঙ্কর চেহারার কেউ হবে। তোমার কি হয়েছে? এসি কি খুব কমিয়ে দিয়েছে? না না, কিছু হয়নি। না, এভাবে ঠান্ডা লাগলে চলবে না। রিমোটটা কোথায় রাখলাম? ছবিটা কি হয়েছে? এখানে হাওয়া বেশি, তোমার ঠান্ডা লাগতে পারে তাই জড়িয়ে ধরলাম। এটা একটু গরম লাগবে। আমার ঠান্ডা লাগছে না। ঠান্ডা লাগছে না, তাই ভালো। হাঁচি। তেলাপোকা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার অ্যাসিস্ট্যান্ট মেরে ফেলেছে। ভয় নেই, তোমার তো কিছু হয়নি। ঠিক আছে। ভয় পেও না, একটা তেলাপোকা তো।
আমার অ্যাসিস্ট্যান্ট মেরে ফেলেছে। আরে ঠিক আছে। আরে মনে হচ্ছে পেট খারাপ হয়ে গেছে। আমি হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাই, তোমরা চালিয়ে যাও। আরে তোমার কি হয়েছে? চেহারা তো দেখছি রাগে ফুলছে। রিহার্সাল করছি তো, নাটকের চরিত্র থেকে বের হতে পারছি না। মনে হচ্ছে এই স্পেশাল অ্যাসিস্ট্যান্ট সত্যি জীবসকে খুব ভয় পায়। আবার রিহার্সালও করতে হয়। ওর বোনাস কাটা উচিত, তাহলেই ভয় পাবে, যাতে সব সময় চুপ থাকতে শেখে। কি হয়েছে? আমার পেট। ব্যথা করছে। তোমারও পেট ব্যথা? আহ, তাড়াতাড়ি টয়লেটে যাও, যাও। হ্যালো চেং বস, আপনি গতবার যে নীল হিরে পাঠিয়েছিলেন, আমরা আপনার ডিজাইন অনুযায়ী পালিশ করে ফেলেছি। আপনি বলুন কোন কোম্পানির সাথে কাজ করতে চান? জি গ্রুপ। কিন্তু চেং বস, আপনি তো সব সময় জি বসের সাথে শত্রুতা করেন। ওই নীল হিরেটা জি বস আমাকে উপহার দিয়েছিলেন এই একবার। তার উপকারটা শোধ করি। আরও একটা কথা, এখন জি গ্রুপে আমার খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ আছে। আমি চাই সে আরো এগিয়ে যাক। ঠিক আছে চেং বস, বুঝতে পেরেছি। আমি এখনই জি গ্রুপে যদি পাঠাচ্ছি। ঠিক আছে। চেং গ্রুপ আমাদের জি গ্রুপের সাথে কাজ করতে চায়। আরে জি বস, এইমাত্র যা হলো তার জন্য সত্যিই দুঃখিত। চেং ম্যাডাম একদম হঠাৎ চলে এসেছিলেন, আমি আসলে একটু। তোমাকে আমি এই ব্যাপারে কথা বলতে ডাকিনি। এইমাত্র চেং গ্রুপ থেকে মেইল এসেছে, ওরা আমাদের জি গ্রুপের সাথে কাজ করতে চায়। চেং গ্রুপ কি অতদিন আমাদের কোম্পানির সাথে ডাকুমডা সম্পর্ক ছিল না? নিশ্চয়ই এর মধ্যে কিছু গন্ডগোল আছে। জি বস, আপনি আগে। আমি চলে গেছি। তাড়াহুড়া করে। তুমি এত হইচই করছো কেন? গতবার দেখা হওয়ার পর আমার মনে হয়েছে চেং বসের স্বভাব দেখে মনে হয় না উনি আমাদের জি গ্রুপের ক্ষতি করতে চান। তবে এই ব্যাপারটা সামলানোর জন্য আমার একজন বিশ্বস্ত মানুষ দরকার। তাহলে কি আমি চেং ম্যাডামকে এই প্রজেক্টের দায়িত্ব দেব? স্যার, আপনি এখানে কেন? জি বস কি কোনো নির্দেশ দিয়েছেন? তোমার সাথে কোনো সম্পর্ক নেই, আমি চেং ম্যাডামের কাছে এসেছি। স্যার, একজন ক্লায়েন্ট আগেই চলে এসেছেন, আপনাকে একবার যেতে হবে। ও স্যার, আপনি চাইলে ফাইলটা আমাকে দিন, আমি পৌঁছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, মনে রেখো এই প্রজেক্টটা খুব গুরুত্বপূর্ণ। নিজের হাতে চেং ম্যাডামের কাছে পৌঁছে দিও। হুম। এই প্রজেক্টটা পেলেই জি বসের কাছে আমার অবস্থান তোমার চেয়ে অনেক উপরে চলে যাবে। চেং আনছি, আমরা দেখে নেব। সবাই তাড়াতাড়ি করো, কেউ যদি আজকের মিটিংয়ে দেরি করায় তাহলে সবাইকে কোম্পানি থেকে ছুঁড়ে ফেলে দেব। এই শোনো, তোমরা দুজন জানো না, আজ চেং গ্রুপ আর জি গ্রুপের মিটিংয়ের দিন চেং গ্রুপের বসরা যদি জি গ্রুপে তোমাদের মতো গরিব দেখে তাহলে জি গ্রুপের ইজ্জত থাকবে। সোজা পেছনের দরজা দিয়ে যাও। আজ যদি জি আর চেং গ্রুপের মিটিং এর দিনও হয়, তোমার তাতে কি? আসলেই একটা ছোট লোক ড্রাইভার, দুনিয়া দেখিসনি। শোনো, জি বস নিজে আমাকে এই মিটিংয়ের দায়িত্ব দিয়েছেন, তোমরা দুজন পাশে দাঁড়িয়ে জ্বলতে থাকো। জি বস তোমাকে দায়িত্ব দিয়েছেন, আমি তো জি বস, উনি আমাকে বলেছেন এই মিটিং এর দায়িত্ব আনসিকে দেওয়া হয়েছে। সে তো নতুন কর্মচারী, কিভাবে জি বসের নজরে পড়লো? ড্রাইভার, তুই এখানে? মিথ্যা কথা বলিস না, এখনই সরে যা। হ্যালো, আপনি কি চেং বসের সেক্রেটারি লিন? আমি চেন শিন। চেং বস, আপনি আগেই চলে এসেছেন। আপনি ভুল করছেন। আমি তো একজন সাধারণ কর্মচারী। আপনি যেই চেন বসের কথা বলছেন উনি এখানে আছেন। বাহ, চেং বস তো গোয়েন্দাগিরি শুরু করেছেন। চুপি চুপি জি গ্রুপের খবর নিচ্ছেন। অসাধারণ, সত্যি অসাধারণ। চেন বস, দেখা হয়ে ভালো হলো। লিন সেক্রেটারি, এদিকে আসুন। আরে ঠিক আছেন তো? তোমরা দুজন এখনো এখানে কেন এই প্রজেক্টে? তোমাদের আর কোনো কাজ নেই, এখনই বের হও। কেন কোনো সম্পর্ক নেই? কথায় আছে দেখা হয় সম্পর্ক,
চেং বস, আমার মনে হয় ওদের থাকতে দেন। লিন সেক্রেটারি যখন বলছেন তাহলে তোমরা দুজন কোনো মতে থাকতে পারো। চেং আনসি, যাও। লিন সেক্রেটারিকে এক কাপ চা বানিয়ে দাও। না না না, চেং বসকে দিয়ে কিভাবে কাজ? চেং বসের স্টাফ আমার জন্য চা বানাবে? লিন সেক্রেটারি, আপনি ভাববেন না ওরা দুজন নিচু জাতের মানুষ, খাটানোই ওদের একমাত্র কাজ। চেং আনসি, কি দেখছো? একটু বুদ্ধি নেই? ঠিক আছে, যাচ্ছি। জি বস। সমস্যা হয়েছে। চেং গ্রুপের সঙ্গে প্রজেক্টটা চেং শিন কেড়ে নিয়েছে। কি? তুমি ভেতরে গিয়ে প্রজেক্টটা সামলাবে। চেং সিংকে প্রজেক্ট থেকে বের করে দেবে, বুঝেছো? জি। চেং বস, আপনি অনেক ভেবেছেন, কিন্তু আমার তেমন পিপাসা নেই। এই চা আপনার পাশের স্টাফটাকেই দিন। লিন সেক্রেটারি, চেং আনসি এই গরিব এত ভালো চা খাবে কি করে? এটা সিলভার টিপ কিংচি। চেং আনসিকে বেচে দিলেও এই চা কেনার সামর্থ্য নেই। চেং বসের অফিসে আছে পৃথিবীর সবচেয়ে দামি উইশান্দা হংপাও চা। চেং বসের কাছে কোনো কিছুর মধ্যেই পড়ে না। আমাকে পুড়িয়ে মারতে চাও নাকি? এই বদমাস ড্রাইভার, কাজ করার কি এমন ভঙ্গি? বিশ্বাস করো, আমি এখন কোম্পানি বের করে দিতাম। চেং বস, চা বানাতে গরম পানি লাগে। তাতেই চায়ের সুবাস ছড়ায়। যদি সত্যিই না বোঝেন, তাহলে আমার পরামর্শ একটা চা বানানোর কোর্স করুন। চেং বস, ভালো করে শিখুন। চা পানের নিয়ম হলো 1 কাপ চা 3 চুমুকে শেষ করা। আপনি এত বড় 1 চুমুকে খেয়েছেন, না পুড়লে তো আশ্চর্য। আনচি, তুমি চা শিল্প জানো? অল্প অল্প জানি আর কি। তোমরা দুজন মিলে যেন নাটক করছো। মনে করো না যে কয়েকটা ভিডিও দেখে উঁচু তলার মানুষ সেজে যাবে। শুনে রাখো, আমার একটা কথাতেই তোমরা দুজন কোম্পানি থেকে বের হবে। আমার মনে হয় এখান থেকে বের হওয়ার লোক তুমি নিজেই। আরে, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, আপনি এখানে? আমি না হলে হয়তো জানতেই পারতাম না। এই প্রজেক্ট তুমি চেনশিন একাই দখল করে বসে আছ। স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, শুনুন, আমি ব্যাখ্যা করতে পারি। আর দেখার দরকার নেই চেনশিন। এখন থেকে এই প্রজেক্টের পুরো দায়িত্ব আমার। তুমি এই মুহূর্তে এখান থেকে বিদায় হও। লিন সেক্রেটারি, দুঃখিত আজকের এই কাণ্ডের জন্য। আজকের প্রজেক্টে চেংবাস কি নিজে আসেনি? চেং বস, আসলে উনি এসেছিলেন। জি বস কই? জি বসকে তো দেখা গেল না। আহা, আমাদের জিবস। আসলে তিনিও এসেছিলেন। আমাকে এই প্রজেক্টে দেখভালের দায়িত্ব দিয়েছেন। আমরা সরাসরি চুক্তি করতে পারি। আমাদের এখানে চুক্তি স্বাক্ষরের বিষয়টা চেং বসের অনুমতি ছাড়া হয় না, তা না হলে। লিন সেক্রেটারি, শুনেছি আপনি চেং গ্রুপেও অনেক ক্ষমতাবান। বিশ্বাস করি এত ছোট একটা চুক্তি আপনি নিশ্চয়ই চেং গ্রুপের পক্ষে সই করতে পারেন। আহা, তাহলে কি আমরা চুক্তি সই করব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শুভকামনা সহযোগিতার। তাহলে লিন সেক্রেটারি, আমি আপনাকে এগিয়ে দিই। জি বস, আপনি শুন। জি বস, আপনি বরং আপনার স্ত্রীকে সত্যিটা বলে দিন। আমি বেশি কথা বলেছি। একদল অকৃতজ্ঞ বদমাশ। চেং আনসি নামের ওই মেয়েটা আমার চেয়ে কোনো জায়গায় ভালো, সব ভালো জিনিস। কেন সব তার ভাগ্যেই জোটে? ম্যাডাম, খাবার পৌঁছে দেওয়ার মতো ছোট কাজ আমাদের দিয়ে করালেই হতো। আপনি নিজে কেন কষ্ট করে এলেন? তোমরা কি বোঝো? জি জিং হে বাইরে। বিয়ে করে ফেলেছে, অথচ বাড়িতে আনেনি। সম্বন্ধ পক্ষ বলছিল আমার পুত্রবধূ নাকি এখানে চাকরি করে। বলো তো, আমি তার মা হয়ে কি নিজে এসে দেখা করব না? তাহলে ইনিই জি বসের মা। যদি জি বড় বুড়ি জানতে পারেন কোনো বিবাহিত মেয়ে জি বসের সামনে নাচানাচি করছে, তাহলে। জি ছোট ম্যাডাম, আপনাকে এভাবে অপমান করা হলো কি করে? তুমি তোমার কথা আবার বলো তো। আমি বলতে সাহস পাচ্ছি না। ভয় পেও না, আমার অনুমতি ছাড়া। কেউ তোমাকে কিছু করতে পারবে না, তুমি এইমাত্র বলছিলে। জি ছোট ম্যাডামকে অপমান করা হয়েছে কিভাবে? আপনি তো জানেনই, জি বস অফিসে সবসময় খুব জনপ্রিয়। জি ছোট ম্যাডাম অফিসে আসার পর থেকে একজন নতুন কর্মচারী তার উপর চোখ রাঙিয়ে থাকে। শুধু তার প্রজেক্ট কেড়েই নেয়নি, আর
আর কি? তাড়াতাড়ি বলো না। আর তার উপর অফিসে বুলিংও করেছে, সে নিজেকে চিফ ডিজাইনার ভেবে সারাদিন জি বসের সাথে লেগে থাকে। নখদর্পণ নাচিয়ে ঘোরে। আমরা সবাই ছোট ম্যাডামের পক্ষে। ওই চিফের নাম কি? ওকে ওদিকে দেখলাম। চেং আনছি, দেখি তুমি আমার সাথে কেমন করে লড়ো। চেং বস, আপনি তো সত্যি অসাধারণ দক্ষতা দেখালেন। কেমন করে যেন জি গ্রুপে ঢুকে পড়লেন? চুপ। আসলে ব্যাপারটা আমার কাছেও অবাক করা। আমি বিয়ে করেছি আর আমার স্বামী এখনো জানে না। আমার আসল পরিচয় কি? আহা, তাই তুমি একদম ফাঁস করো না কিন্তু। তুমি চেং আনছি? জি আমি। আপনি কে? আমি তোমাদের জি বসের মা, আমি সব জানি। তুমি চুপি চুপি কি করেছো এখানে, আর ভান করো না। তাহলে কি আমার আসল পরিচয় ধরা পড়ে গেছে? শোনো, যতদিন আমি আছি জি এর বউয়ের জায়গাটা কোনোদিন তোমার হবে না। আর দিনের বেলা স্বপ্ন দেখো না। একটু শুনুন, জিবু মানে? আমাদের মধ্যে কি কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে? ভান করা বন্ধ করো, তোমার মতো অনেককে দেখেছি। সাবধান করছি, আমার পুত্রবধূর বিরুদ্ধে আর কিছু করো না। না হলে ভুলেও আমাকে দোষ দিও না। চেং বস, আপনি? বলো তো, এই জি পরিবারের সাথে কি আমার জন্মগত শত্রুতা আছে? আগে একজন জি বস থাকায় আমার মার্কেট দখল করেই ক্ষান্ত হয়নি, তার উপর আবার এক জিবু এসে হাজির। আমি সত্যিই বিরক্ত হয়ে গেছি। সম্ভবত আপনার এখন সময়টা খারাপ যাচ্ছে। ভাগ্য বদলানোর কিছু করা দরকার। কিছু একটা করা উচিত মেজাজ বদলাতে। একটু খাওয়া দাওয়া করো। আজ রাত পর্যন্ত চলবে, চলো। প্রায় 9টা বাজে, লোকটা এখনো ফিরল না কেন? কোনো বিপদ হলো না তো? আমি দেখে আসি। কি হয়েছে? মদ খেয়েছে? কিছু না, সামান্য একটু মদ। কোনো সমস্যা নেই। আনসি, তুমি মাতাল হয়ে গেছো, কি হয়েছে? কি আর হবে? ওই জঘন্য লোকটার কথাই তো। জি বস, মনে হচ্ছে ওর সাথে দেখা হলেই শুধু বিপদ। জি বস আবার কি করলো? ওর বউ তার শাশুড়ির কাছে নালিশ করেছে যে আমি নাকি তাকে অত্যাচার করেছি। কি মজা! আমি তো তার বুকে, সেটাই জানি না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? ভাবতেই পারিনি এই সম্পর্কের বিয়ের পাত্রী এত বদমাশ হবে। আর দোষটা চাপালো আনসির ঘাড়ে। আমার মনে হয় ওরা দুজনই সমান খারাপ। ওদের দুজনের যেন সংসারে সুখ না হয়। একবার 3 মিনিট আর আনসি, তুমি বেশি মদ খেয়েছো, চলো রান্না হয়ে যায়। একটু মাথা ঠান্ডা করার শরবত খাও। তুমি এখানে বসে থাকো, আমি তোমার জন্য শরবত বানিয়ে আনছি। জিনহে, তুমি কি একটা শব্দ জানো? রূপ দেখে ক্ষুধা মেটে। জানি না। তাহলে আমি শিখিয়ে দিচ্ছি। জানো না? তাহলে আমি শিখিয়ে দিচ্ছি। তুমি বললে আমি নাকি অক্ষম, নাকি 3 মিনিট? সেই সম্পর্কে বিয়ের পাত্রী আনসিকে অসম্মান করার সাহস পেল। মনে হচ্ছে কিছু কথা এবার পরিষ্কার করে বলতেই হবে। আমার উচিত সরাসরি আমার সম্পর্কে বিয়ের পাত্রীকে ফোন করা, তাকে বলা যে আমার ইতিমধ্যে একজন স্ত্রী আছে। কিভাবে সম্ভব? সে ফোন ধরবে কেন? তাহলে কি আমার সেই সম্পর্কের বিয়ের পাত্রী সেই? ভোরবেলা। হ্যালো। স্প্যাম কল। এলোমেলো কল দিও না। ওহ, তাহলে ওটা স্প্যাম কলই ছিল।
তুমি এখানে বসে বসে কি ভাবছো? কিছু না, চলো উঠে খাই। ওর সাথে এসব বলে আর লাভ নেই। আমার এখন শুধু আনসির দিকে মন দেওয়া উচিত। সেক্রেটারি, আমি তোমাকে একটা প্রশ্ন করি। ব্লুন ম্যাডাম। এই চেং আনসি, সে কি সবসময় জি বসের খুব কাছাকাছি থাকে? সেটা বলো। জি ম্যাডাম। নিজের বাগদত্তা তো জি গ্রুপে চাকরি করছে, আর সে কিনা এই অস্পষ্ট মেয়েটার সাথে আঠের মতো লেগে আছে। কিন্তু জি ম্যাডাম, আসলে চেংমিস তো। ওর ব্যাপারে কিছু শুনতে চাই না, তুমি নির্দেশ দাও। চেং আনসির হাতে থাকা সব প্রজেক্ট চেন শিনের কাছে হস্তান্তর করো। কিন্তু জি বসের দিকটা। জি বসের দিক নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না, যাও তাই করো। জি ম্যাডাম। তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? তুমি কাজের সময় এত মনোযোগী। আঁকাগুলোও দারুণ। জি গ্রুপে ডিজাইনার হলে মনোযোগী না হয়ে উপায় নেই। তাছাড়া এটা তো আমার। আরে প্রায় বলে ফেলেছিলাম। এই, এটা তো জি বসের নির্দেশে চেং গ্রুপের সাথে যৌথ প্রজেক্ট। আর এই প্রজেক্টের টার্গেট কোম্পানি তো বিশ্বমানের ডিজাইন ফার্ম। তুমি অবশ্যই পারবে, শুভকামনা। ঠিক আছে, আমি অবশ্যই হতাশ করব না। আচ্ছা, আমার কথা বাদ দাও, তোমার কি খবর? কাজে যাচ্ছ না কেন? ওই যে জি বস বলেছে আজ সে খুব ব্যস্ত, আমাকে লাগবে না। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। হ্যালো। কি? আমাদের শেয়ারের কি সমস্যা হলো? কি হয়েছে? চেং আর জি গ্রুপের গোপন চুক্তি ফাঁস হয়ে গেছে। এখন পুরো বাজারে এ নিয়ে তুমুল চর্চা। আমাদের শেয়ার প্রায় পুরোপুরি ধসে যাওয়ার মতো অবস্থা। এখন অনেক ডিজাইন ফার্ম আমাদের সাথে চুক্তি বাতিল করতে চাচ্ছে। আমি দেখছি। এতক্ষণ কাজ করছো, কিছু খাওনি তো? চলো আগে কিছু খেয়ে নিই। এই অবস্থায়? না। আসলে ব্যাপারটা কি? তুমি এত ব্যস্ত হয়ে পড়ছো কেন? জি গ্রুপের লোকসান হোক, তাতে কি? এটা তো জি বস নিজে আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে। আমি কোনো ঝামেলা চাই না। এতদিন ধরে ওর সাথে শত্রুতা করছি, এই প্রথম একসাথে কাজ। প্রজেক্টের সমস্যা হলে শুধু আমাদের কোম্পানির ব্যবসায় আঘাত আসবে না, জি গ্রুপেরও ক্ষতি হবে। এখন কি করা যায়? কিন্তু তোমার মুখ তো ফ্যাকাশে হয়ে গেছে, আমি তোমার জন্য কিছু খাবার খুঁজে আনছি। দুপুরে বানিয়েছিলাম নিজে খাওয়ার জন্য, এখন তোমাকেই দিলাম। ঠিক আছে। মনে হচ্ছে কেউ ইচ্ছা করে বাধা দিচ্ছে। তবে সমস্যা নেই, জি বস তিনি নিশ্চয়ই এসব খেয়াল করবেন না। এখন শেয়ারের দামও স্থিতিশীল, বট কোনো সমস্যা নেই। না, এই চুক্তি জি গ্রুপের মানসম্মানকে প্রভাবিত করে, আর চেং গ্রুপের সুনামও জড়িয়ে আছে, এটা গুরুত্ব দিতেই হবে। তার উপর আবার বিশ্বের শীর্ষস্থানীয় ডিজাইনারের সঙ্গে কাজের ব্যাপারও আছে। ঝামেলা হলে আমার ঘাড়ে দোষ চাপানো হোক, সেটা চাই না। বা চেং বসের ঘাড়েও যেন না পড়ে। কারো ঘাড়ে দোষ চাপানো হবে না, একটা ছোট্ট চুক্তি তো স্রেফ। তুমি তার চেয়ে কত বড়, বাইরে গিয়ে দেখো কে পেছনে ফোন দিয়ে আসছে। অবশেষে চেং আনসিকে একটা ফাঁদে ফেলেছি, এবার দেখি সে কিভাবে আমার মাথায় চড়ে বসে।
কিন্তু ব্যাপারটা ঠিক না। কিভাবে এটা শেয়ারের দামে প্রভাব ফেলল? যদিও বড় বুড়ি পুরো দায়িত্ব আমার হাতেই দিয়েছেন। কিন্তু কোম্পানির শেয়ারের দাম তো আর নষ্ট করতে পারি না। তুমি একটা সামান্য ড্রাইভার হয়েও ঢুকে পড়ার সাহস পেলে? তুমি কি জানো এটা কোথায়? তোমাকে সাহসটা কে দিল? জি বস কবে তোমাকে নিযোগ দিলেন? আমাকে তো উষারই ডেকেছেন। তিনি বলেছেন এই প্রজেক্টের পুরো দায়িত্ব আমার হাতে। আচ্ছা আচ্ছা, আমি অবশ্যই তাকে ভালো করে বোঝাবো। শোনো, আমাকে খাটানোর চেষ্টা করো না। এখন দায়িত্ব আমার। চেং আনসি, তুমি এখনই কোম্পানি থেকে বের হয়ে যাও। ও, তুমি চাও আনসি কোম্পানি থেকে বেরিয়ে যাক? তাহলে শেয়ারের দামের ব্যাপারটা আর চুক্তির বিষয়টা তুমি সামলাবে। ও, গোপন তথ্য তুমি ফাঁস করেছো, তাই না? তুমি আসলে শুধু আনসিকে কোম্পানি থেকে তাড়াতে চেয়েছিলে। ভাবনি যে কোম্পানির শেয়ারের দামে প্রভাব পড়বে। আমি তো ইচ্ছা করে করিনি। এটা তো খুবই ছোট একটা ব্যাপার ছিল। দেখো, কোম্পানি 30 কোটি টাকার বেশি লোকসান, জেল পর্যন্ত হতে পারে। তোমার কাছে কটা 20 বছর আছে জেলে কাটানোর? কেমন করে এমন হলো? এ তো ছোট্ট একটা ব্যাপার ছিল, কেমন করে ব্যাপারটা এত দূর গড়ালো? এখনই সমাধান করো, নইলে জেলেই দেখা হবে। জিবস, জিবস, আপনি আছেন? জিবস, এটা কি আপনি? জি বস, নেই। কিছু বলার থাকলে সরাসরি আমাকে বলুন। আপনার লোকই গোপন তথ্য ফাঁস করেছে এখন শেয়ারের দাম তলানিতে। আমি এখনই আপনাদের সঙ্গে সব চুক্তি বাতিল করছি। আসল দোষী তো ধরা পড়েই গেছে, আমি জানি। এখন সবচেয়ে জরুরি শেয়ারের দাম ধরে রাখা। আপনি কি আমাদের আর একটা সুযোগ দেবেন? আবার সুযোগ? গোপন তথ্য তো ফাঁস হয়ে গেছে, তাহলে আর সুযোগ কিসের? নিশ্চিন্ত থাকুন, আমি ভালো করে খতিয়ে দেখেছি। শেয়ারের দামে তেমন বড় কোনো ধাক্কা লাগেনি। আর ফাঁসও হয়েছে খুব সামান্য, তাই এখনো কিছু করার সুযোগ আছে। কিন্তু উপায়ই বা কি? আনছি, তুমি একবার চেষ্টা করে দেখো। আমি আমি তোমার কৌশল দেখলাম, দারুণ দক্ষতা। শেয়ারের দাম এখন স্থির হয়ে গেছে, আমরা দুজনে মিলে কাজ করলে নিশ্চয়ই দাম ধরে রাখতে পারবো। আমরা দুজন। তা না হলে আর কে? শোনো, আমি কিন্তু জি বসের কাছ থেকে কিছু কৌশল শিখেছি। ওর সামনে শেয়ারের দাম নিয়ন্ত্রণ করলে ও ভয় পেয়ে যাবে না তো? চলো। ঠিক আছে, আমরা একসঙ্গে কাজ করি। হু, শেষ। আমি সফল হয়েছি। স্টিসফল হয়ে গেছি, এবার কাজটা সহজ হবে। আমি এখনই অন্য শেয়ার হোল্ডারদের জানাচ্ছি, আমি প্রথমবার দেখলাম। পথটা তার মিলিয়ে কাজ করা, তোমরা দেখো। সত্যি একজন ড্রাইভার আর একজন কর্মচারীর মতো লাগছে না। গতবারের ঘটনার পর জি বস আমার উপর ক্ষুব্ধ। আর আমাকে কোম্পানির দায়িত্ব দিচ্ছে না। ভাগ্যিস চেং পরিবারের ছায়া আছে, আমার উপর কোনো প্রভাব পড়েনি। তাহলে কি সত্যিই ওকে আমার মাথায় চড়তে দেব? না, অবশ্যই আমি তোমাকে শিক্ষা দেব। হ্যালো ইউ, এত বছর পর দেখা। পরের সপ্তাহে ক্লাস রিইউনিয়ন করলে কেমন হয়? আরে এখানে। এটা বেশ দামি। হ্যাঁ, মাঝে মাঝে জীবনযাত্রার মানও তো বদলানো দরকার। দিনে অফিসে চাকরি, রাতে রাস্তায় দোকান। আসলে বেশ লাভজনক। আনসি, তুমিই তো তুমি। আমাদের কোম্পানির তো চেং বসের সাথে পার্টনারশিপ আছে না? ও আমাকে অনেক সুযোগ দিয়েছে। চেং বস তোমাকে অনেক সুযোগ দিয়েছে। ওটা তো আমি নিজে থেকেই নিজেকে অনেক সুযোগ দিতে পারি। ও আমার সাথে ভালো ব্যবহার করে। যদি সত্যিই তাই হয় তাহলে ভালো। মনে হচ্ছে চেং গ্রুপের কর্ণধার আসলেই ভালো মানুষ। কি দেখছো? বসো। আমি যা অর্ডার করেছি সব এখানকার স্পেশাল খাবার। ড্রাইভার হিসেবে নিশ্চয়ই বেশ ক্লান্ত হয়ে যাও, বেশি করে খাও। একটু ক্লান্ত না। আরে জিবস, কি মিলে এখানেও খেতে এলেন? জি বস। ভুল দেখেছো, তাড়াতাড়ি চলো। ভুল দেখেছি।
আমি তো জি বসে ড্রাইভার, ভুল দেখাটাও খুব স্বাভাবিক ব্যাপার, তাড়াতাড়ি চলো। তাহলে এই খাবারগুলো প্যাক করে দাও। মনে হচ্ছে সেদিনের ওই ঘটনার পর থেকে আমি তোমাকে সাবধান করছি। আমার কাছে এখনো কিছু। কি হয়েছে? কিছু না, কাজের ব্যাপার। এরপর কেউ তোমাকে উত্তপ্ত করলে আমাকে বলবে, নিশ্চিন্ত থাকো। আমি কাউকে তোমার গায়ে হাত দিতে দেব না। আমি একটা ফোন ধরছি। হ্যালো ইউ আনসি, আগামী সপ্তাহে ক্লাসের রিউনিয়ন। আমি আর আমার হবু বরের প্রি ওয়েডিং শুটিং পার্ক হোটেলে। শুনলাম তুমি নাকি বিয়ে করে ফেলেছো। তুমি চাইলে তোমার স্বামীকে নিয়ে চলে এসো। জিনহের পরিচয়। ওরা কি আমাকে নিয়ে হাসাহাসি করবে? এত বছর পর দেখা, চলে এসো। ভিড় হলেই জমে যায়। আমি ক্লাস রিইউনিয়ন? হ্যাঁ, অফিসের কাছেই পার্ক হোটেল। ওইটা আমি আগে, যখন আমার করার কিছু ছিল না। তখন কিনে নিয়েছিলাম। রিউনিয়নে চেঞ্জিনের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কেন? চেনজিন? দেখা হলে দেখা হোক, আমি দেখতে চাই। সে আর কত বড় ঝড় তুলতে পারে। লোকটা ড্রাইভার হলেও সাহসটা কিন্তু অসাধারণ। ওর ভবিষ্যতে নিশ্চয়ই দারুণ কিছু হবে। আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমার মনে হচ্ছে তোমার যোগ্যতা কম না। আমার আনসির যোগ্যতার ধারে কাছে কে আছে? চলো। কতদিন পর দেখা। আরে, এও কি আমাদের কলেজ সুন্দরী না? পোশাকটা কি রোম, এত সাদা সিধে কেন? এই তোমার স্বামী, শুনলাম তুমি নাকি ঝটপট বিয়ে করেছো। স্বামী নাকি ড্রাইভার? হা হা হা। আরে চ্যাং আনসি, আমি ভেবেছিলাম তুমি আসার সাহসই পাবে না। ভাবতেই পারিনি তোমার এত বড় সাহস যে এই ড্রাইভার স্বামীকে নিয়েই চলে এসেছো। হা হা হা। আনসি দিতেন। তুমি আমার প্রস্তাবে রাজি হতে, তাহলে এখন অনেক আগেই। বড়লোক গিন্নির জীবন কাটাচ্ছে, যা অনেক ভালো এই ড্রাইভারের সাথে থাকার চেয়ে। তুমি কি শুধু ফ্রি খাওয়ার জন্য এসেছো? এখন কিন্তু সবার নিজের খরচ নিজে দেওয়ার নিয়ম, মাথাপিছু 3000। পারবে তো দিতে? তোর খালাতো বোনের কলেজ রিউনিয়নটা ওখানেই হয়েছিল। চেং আনসি, একদম এই জায়গাতেই। ঢাকায় ও কি করছে কে জানে, কোনো খোঁজই পাওয়া যায় না। এত বছর ঢাকায় ঘুরছে, আবার ওর কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা যাবে। চলো উপরে গিয়ে তোর খালাতো বোনের কাছে টাকা চাইতে হবে। এদের চোখে গান নেই, এরা বুঝতেই পারছে না। আমি চেংবস, অবাক হওয়ার কিছু নেই। আগের স্কুলের বন্ধুদের আসল চেহারা তো আমি অনেক আগেই দেখে ফেলেছি। ভাবতেই পারিনি আনসির বন্ধুরাও এতটা বাজে হবে। ওর জন্য আমাকে অবশ্যই কিছু করতে হবে। তোমাকে কিছু বলতে হবে না, আমি নিজেই সামলে নেব। কিন্তু ওরা তো তোমাকে অপমান করছে। ঠিক আছে, তোর এই চেহারা নিয়ে বড়লোক সাজার দরকার নেই। আমি যদি বলি এখানকার সবকিছু আমি কিনে ফেলতে পারি, বিশ্বাস হবে? তুই নিজেকে কে ভাবিস? তুই জি গ্রুপের সাথে তোর ডিলটাও চুরি করা। আজ যদি তোকে হাঁটু গেড়ে মাফ চাইতে বাধ্য না করি, তাহলে আমার নাম চেনশিন না। আচ্ছা, কিন্তু আজ যেহেতু ক্লাস রিউনিয়ন, পুরনো বন্ধুদের তো। সত্যিই নির্লজ্জ, এখানেও ফ্রিতে খেতে এসেছে। শোন আনচি, তোর এই অবদার্থ স্বামী তোর হয়ে বিল দেবে না, তুই ওকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আয়। আমি সব দেখব আর তোকে খুব ভালো রাখব। তুই আর একবার হাত বাড়ালেই প্রাণ নিয়ে নেব। একটা সামান্য ড্রাইভার লোকটার এত ভয়ঙ্কর চোখ কি করে? হারামজাদা ড্রাইভার, তুই এখানে মারামারি করিস? আমি এখনই সিকিউরিটি ডেকে তোকে বের করছি। সিকিউরিটি। তাহলে দেখা যাক কার সাহস হয়। আনছি, কতক্ষণ ধরে খুঁজছি তোমাকে। তুমি এখানে ক্লাস রিউনিয়নে এসেছো? এত বছর দেখা নেই। তোমার মাসিকে ভুলে গেছো নাকি? বলো, তোমার মাসি আজ তোমাকে খুঁজতে এসেছে। তোমার মনে আছে? তোমার মা মারা যাওয়ার সময় তুমি তোমার মাসির বাড়িতে কিছুদিন ছিলে। ঢাকায় ফেরার পর থেকে তুমি তো উধাও। এত বছর কোথায় ছিলে? ও তো ঢাকা শহরে একা কিছু করতে এসেছিল, কিন্তু কিছুই করতে পারেনি। শেষে একটা ড্রাইভারকে বিয়ে করেছে। দেখুন তো এই ফর্সা ছেলেটা, ওর স্বামী। আরে
আমার মনে আছে তোমরা সবাই। তোমরা আমার পক্ষে রায় দাও। আনছি ঢাকায় ফেরার পর থেকেই আমাদের মা মেয়ের কোনো খোঁজ নেয় না। আনচির বাবা আমাকে ওকে কিছুদিন দেখাশোনা করতে বলেছিল, আমিও দয়া করে রেখেছিলাম, কিন্তু ও তো পালিয়ে গেল। মাসি, তোমাদের কত টাকা পাঠিয়েছি? ভুলে গেছো? ঠিক, তুমি কিছুদিন আমাকে রেখেছিলে, কিন্তু আমি তোমার পণ্য না, তুমি আমাকে বেচতে চেয়েছিলে, তাই আমি চলে গিয়েছিলাম। তোমার বলা কথা তো না। তারপর আর তোমার সাথে যোগাযোগ করিনি। আমি তোমাদের যে খরচ পাঠাতাম তা কি যথেষ্ট না? ওরে সবাই শোনো, এই আনসি এখন তার ডানা গজিয়েছে। সে এখন তার মাসিকেও চেনে না। এমন কথা বলো না যেন আমি তোমাকে অত্যাচার করেছি। তুমি যে টাকা চেয়েছো, আমি কি কখনো কম দিয়েছি? আনসি, তোমার খালাতো ভাইয়ের বিয়ের সামনে ও একটা বড় বাড়ি চায়। এটা তুমি আমার কাছে পাও না। আমি ভেবেছিলাম কি ভালো মেয়ে হবে, একদম গরিবের মতো আচার আর এত বেইমানি। যে মানুষটা তোমাকে বড় করেছে তাকেই দেখছো না। মানুষের বিবেক থাকা লাগে, তাই না? আমার অসুখ বেড়ে গেছে। তাহলে সেই কলেজ সুন্দরী এখন অত খারাপ অবস্থা আছে। অত খারাপ যে আমার হাসি পাচ্ছে, হা হা হা। আমি প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে যে টাকা পাঠাই তা তো তোমার চলার জন্য যথেষ্ট। তোমার ছেলে খাওয়া জুয়ায় সব টাকা উড়িয়ে আবার আমার কাছে এসেছে। এটা কি কোনো দান সংস্থা মনে করেছো? ওরে সবাই শোনো, এই চেং আনসি সত্যিই পাথর চাপা মন। সে তার নিজের আত্মীয়দেরও দেখছে না। আরে আমি মরেই যাই মা। তোমার মাসি কি অসুস্থ হয়ে পড়েছে? আরে আনছি তাহলে। আগে ওকে হাসপাতালে নিয়ে যাই। হ্যাঁ, এখানে কিছু হলে আমাদের কোনো দায় নেই। টাকা আছে, কিন্তু তোমার ছেলের বিয়ের টাকা আমার সাথে সম্পর্কিত না। আমি দেব না। মানে কি তোমার চেং আনছি? শোনো, আজ যদি টাকা না দেখি তুমি এখান থেকে বের হতে পারবে না। বেয়াদব, কার সাহস আমার বুকে ধরার? বেয়াদব, কার এত বড় সাহস আমার বুকে ধরার? ছেলেটার মধ্যে তো সাহস আছে। চেনশিন, এটাই তোমার আয়োজন? ক্লাস রিইউনিয়ন? এই অচেনা পোকাটাকে ডেকে এনেছো শুধু আনসির টাকা আদায়ের জন্য? মিথ্যা বলো না। কে ওর টাকা নিয়েছে? ও নিজেই এমন একটা ছোট লোক মেয়ে। চেনশিন, ভেবো না চেন পরিবারের পেছনে ভর করে তোমার কিছু ক্ষমতা আছে। তুমি বাড়ি ফিরে যাও, ব্যাস। মিথ্যা বকো না। ও তো শুধু একটা ড্রাইভার, কিন্তু কেন জানি ওর সামনে দাঁড়ালে আমার ভেতরটা কেমন কেঁপে ওঠে। এবার তোমাদের পালা। তুমি আনসির স্বামী? হ্যাঁ, আমিই ওর স্বামী, একজন ড্রাইভার। তুমি একটা নোংরা ড্রাইভার। তুমি আবার কথা বলতে আসছো কোথা থেকে? আমার একটা বাড়ি চাই, দিতে পারবে? আর শোনো চেং আনসি, তুমি তো কোনদিনই পরিচয় পরিষ্কার করনি। এখন হঠাৎ এসে একটা ড্রাইভারের সাথে বিয়ে করে বসে আয়। কি ব্যাপার? সুদখোরের টাকা শোধ করতে পারছো না? আমাকে টাকা দিতে পারছো না? শোনো, তোমাদের হাত পা আছে, অথচ আমাকে এটিএম বানিয়ে রেখেছো। আমার যত টাকাই থাকুক, তোমাদের খাওয়া দাওয়া যাওয়ার জন্য 1 টাকাও দেব না। এখন টাকা দিলেই তোমরা চলে যাবে, তাই না? টাকা চাই, এখনই দিতে পারবে? শোনো চেং আনসি, তুমি আমাদের সারা জীবনের ঋণী। কত টাকা লাগবে? মা অসুস্থ, 5 লাখ টাকা লাগবে। আর আমি নতুন একটা গার্লফ্রেন্ড করেছি, শুধু বীজের দাবি 10 লাখ টাকা। আরেকটা ফ্ল্যাট লাগবে। এই কার্ডে 50 লাখ টাকা আছে, যা খুশি করো। কিন্তু যদি আবার আনসিকে বিরক্ত করার সাহস করো, নিজেরাই দেখে নিও। আমি কি দেখলাম? সে তো শুধু একজন ড্রাইভার, এত টাকা পায় কোথা থেকে? কিন্তু ওকে যেন কোথায় দেখেছি। বলছে ওর পুতবি জি। তাহলে কি ও জি গ্রুপের? জি বস। আমার পদবি তো জি। তোমরা ভাবছো আমি জি বস। অবশ্য তোমরা এটাও ভাবতে পারো আমি জি বসের ড্রাইভার। তাও আবার জি বসের কানে কথা পৌঁছে দিতে পারি। তোমাদের কি মনে হয় জি বস জানলে ওরা একজন কর্মচারীকে এভাবে অপমান করছো, কি ভাবেন? ভাবতেই পারিনি ও আমার জন্য এতটা করবে। চলো তাড়াতাড়ি। দেশ রে হারামজাদা ড্রাইভার, আমার সব কাজ মাটি করে দিলি। ধুর, এ কি করে বলিস? তুমি কেন? ওই দুঃসম্পর্কের কাজিনের সাথে লেগে গেলে কেন? লাগেনি তো? মজা করছো? ওরা তোমাকে অপমান করবে, আমি বসে দেখবো। ওরা তো আমার কিছুই করতে পারতো না। ওরা আমার আত্মীয় বলেই এতটা সহনীয় করছিলাম। যাই হোক, ভেবো না, আর কেউ তোমাকে অপমান করতে পারবে না। আজকের জন্য ধন্যবাদ। কিন্তু ওই 50 লাখ টাকা আসল কোথা থেকে? ওগুলো আসলে জি বসের টাকা। তার মানে তুমি অফিসের টাকা সরিয়েছো? না, এটা এখনই ফেরত দিতে হবে। আরে না না না, ওটা আসলে। আরে জি বস তো অত বোকা না। তুমি তো আমাদের জি গ্রুপের প্রধান ডিজাইনার। তোমার কোনো সমস্যা হলে জি বসেরও তো মাথা ব্যথা পারবে, ঠিক না? কিন্তু আরে ওটা স্যারের সাথে একটু কথা বললেই হবে।
কিন্তু আরে দাঁড়াও, কিছু একটা গোলমাল আছে। তোমার এত টাকা আসে কোথা থেকে? ও আমি আমি আসলে ভাবছি কি করা যায়, পরে যতটা পারি জোগাড় করব। আমরা তো এক পরিবার, এমন আনুষ্ঠানিক কথা বলার দরকার নেই। চলো বাড়ি যাই। বাড়ি চলো। চলো। চেনশিনের সাহস তো দেখ। ওর আর জি গ্রুপে থাকার কোনো অধিকার নেই। এখনই চেনশিনকে বের করে দাও। ওহে সুপারভাইজার, ওই যে জি বসের ড্রাইভার। সাহস তো কম না। তোমাকে জি গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। এখনই এসে তোমার জিনিসপত্র গুছিয়ে নাও আর চলে যাও। কি কিভাবে সম্ভব? তুমি অমন অকজিনকে রাগিয়েছ, যাকে রাগানো মোটেও উচিত হয়নি। ও হে, আমি কিভাবে এমন কাউকে রাগাবো যাকে রাগানো উচিত না? না, আমাকে পাল্টা জবাব দিতেই হবে। ঢাকায় একই কোম্পানিতে থাকলে ভালো খাওয়াও যাবে না। না হলে যদি ও দেখে ফেলে অবশ্যই প্রশ্ন করবে। ঠিক আছে, সাপ্তাহিক ছুটিতে চাইনিজ খাব। দুপুরে কোনো রকমে চালিয়ে নি। আরে চেং আনছি, দুপুরে তুমি এই খাও? সত্যিই তো। একজন শ্রমিকের চেয়েও খারাপ অবস্থা। শুনেছি ওর পরিবার সব সময় ওর কাছে টাকা চায়, তাই না ও এমন খাবার খায়? স্বামী নাকি আবার ড্রাইভার, তাও আবার নিজের জমানো টাকা। ওর পরিবারকে দিয়ে দিয়েছে। সত্যিই রক্তচোষা। চেঙ্গানসি, ওটা তোমার স্বামীর পাঠানো খাবার। ধন্যবাদ। না হলে আর কে এতটা খোঁজ নেবে তোমার? তুমিও ঠিকমতো খাবার খেজো। মাসি, কি হয়েছে? আপনি এখানে কেন এলেন? ওই চেং আনসি কি আবার? আমার পুত্রবধূকে বিরক্ত করছে। হ্যাঁ মাসি, আমার চাকরিটাও চলে গেছে। সব ওই চেং আনসি আর তার স্বামীর জন্য। মাসি, আপনাকে অবশ্যই আমার বিচার করতে হবে। আচ্ছা, ওই চেং আনসিকে আমি অবশ্যই শিক্ষা দেব। মাসি, আপনাকে কষ্ট করতে হবে না, সব আমার উপর ছেড়ে দিন। শুধু আপনার অনুমতি দিলেই হয়। আমি অবশ্যই ঠিকমতো ওই চেং আনসিকে শায়েস্তা করব। আচ্ছা, তাহলে পুরো দায়িত্ব তোমাকেই দিলাম। পুত্রবধূ কি এখন অফিসে? আগে তো ছিল বলেই মনে হয়। তবে আমার ছেলে বলল আমার পুত্রবধূ লাজুক, তাই ওদের বিরক্ত করতে বারণ করেছে। হয়তো এখন অন্য কোথাও চাকরি করছে। বুঝেছি মাসি, তাহলে আমি এখন আসি। আচ্ছা। ওই ইউএ, তুমি না সবসময় জি বসকে পছন্দ করতে? এখন একটা ভালো পরিচয় আছে তোমার জন্য। আরে ইয়াং ম্যাডাম, আপনার আগমনে আমাদের কোম্পানি জেন আলো ভরে গেছে। ম্যানেজার, আমি এখানে 1 মাস ইন্টার্ন করছি, একজন অ্যাসিস্ট্যান্ট চাই। অ্যাসিস্ট্যান্ট? অবশ্যই এখনই ব্যবস্থা করছি। তোমার জন্য একজন দক্ষ লোক খুঁজে দিচ্ছি। দরকার নেই, ওই চেং আনসিকেই দিন। আনসি, তোমার স্বামী নাকি জি গ্রুপের প্রেসিডেন্টের ড্রাইভার? হ্যাঁ। তাহলে তুমি কি কিছু শুনেছ? জি গ্রুপের আসল প্রেসিডেন্টের স্ত্রী নাকি আমাদের কোম্পানিতে ইন্টার্ন করতে আসছেন। এটা তো শুনিনি। আনসি, ম্যানেজার তোমাকে তার অফিসে ডেকেছেন। একে? তুমি সেই মেয়ে যে জি বসকে ফাঁদে ফেলেছ। কি? মিথ্যা বলো না, আমি জি বসকে ফাঁদে ফেলিনি। শোনো, তোমার আসল পরিচয় আমি ভালো করেই জেনে ফেলেছি। আমার পরিচয় তুমি ঘাটাতে পারবে না। পরিচয় রাতে ভুলে গেছি, ইনি হলেন জি গ্রুপের বিশেষ কর্ত্রী। ওই কিছুদিন তুমি মিস ইয়াং এর সঙ্গে থাকবে, তার সহকারী হিসেবে কাজ করবে। কি? ম্যানেজার, আমার হাতে এখন অনেক কাজ। আর বাসাতেও কিছু ঝামেলা আছে, তাই হয়তো পারবো না সারাক্ষণ মিস ইয়াংয়ের পাশে থাকতে। তাই নাকি? আমি তোমাকে দ্বিগুণ বেতন দেব। না, 3 গুণ। কাজের সময় সকাল 9টা থেকে বিকেল 5টা, তুমি ভালো করে ভেবে তারপর আমাকে উত্তর দিও। 3 গুণ?
30 গুণ দিলেও আমার কিছু যায় আসে না, কিন্তু যখন যে গ্রুপেই কাজ করছি তখন নির্দেশ মেনে চলাই ভালো। যখন এভাবে বলছো তাহলে ঠিক আছে। মিস চেং, এক গ্লাস পানি এনে দাও তো। আমি? তাকে। মিস ইয়াং, ঠান্ডা হয়ে গেছে, আরেক গ্লাস আনো। আপনার পানি। আমার ছুঁয়েও দেখার দরকার নেই। এই গরম ভাবটা দেখো, তুমি কি আমাকে পুড়িয়ে মারতে চাও? পানি আমি শুধু 65 ডিগ্রিতেই খাই, 1 ডিগ্রি কম বা বেশি। কোনোটাই চলবে না। টাকা কামানো কঠিন, গুখাও কঠিন, আমি সহ্য করছি। পঁয়ষট্টি ডিগ্রি, কমও না বেশি। ইয়াং ম্যাডাম, ধীরে খান। ও হ্যাঁ, আপনি আমার সাথে যে সময় ধরেছিলেন সকাল 9টা থেকে বিকেল 5টা। এখন তো অফিস ছুটির সময় হয়ে গেছে, কাল দেখা হবে। তুমি সবাই শুনুন, বছরের শেষে কোম্পানি একটি বিনিয়োগকারী সম্মেলন করতে আছে। আশা করি সবাই মিলে মতামত দেবেন, বেশি বেশি প্রস্তাব দেবেন। চেং আনসি, কি বলো? তুমি আগে সবাইকে একটা নমুনা দেখাও। নাও। হ্যালো, চেং আনসি, তুমি প্রস্তুত হও। কোম্পানির বিনিয়োগকারী সম্মেলনের প্রস্তাব আগামীকাল অভ্যন্তরীণ রিপোর্ট মিটিংয়ে উপস্থাপনের জন্য অপেক্ষা করো। কি বললে? চেং আনসি, আমি তো দেখতে চাই। কোনো কাজের না তুমি, এখন কি করবে? সবাইকে নমস্কার। এবার আমার প্রস্তাবের মূল বিষয় হলো একসাথে করা। এখন আমি আপনাদের সামনে সংক্ষেপে আমার কিছু ছোট ছোট ভাবনা তুলে ধরছি আমাদের জিয়াংহাই গ্রুপ উচ্চপদস্থ ব্যবস্থাপক পাঠানোর মাধ্যমে। সাবসিডিয়ারি কোম্পানিগুলোর ব্যবস্থাপনা ও তদারকি করে। ওর ভাবনাটা ভালো, অসাধারণ বলেছে। হ্যাঁ তো, এমন সৃজনশীল ভাবনা আগে দেখিনি। দারুণ। ভাবনাটা সত্যিই দারুণ। আচ্ছা, এই ছিল আমার পুরো ভাবনা। বাহ, চেং আনসি, এবার কিন্তু তোমাকে আমি ছোট করে দেখেছিলাম। এত রাতে এখনো ঘুমাওনি? আরে জিংহে, তুমি কি তোমার ভবিষ্যতের বসের স্ত্রীকে দেখেছ? না তো, হঠাৎ এটা তুলছ কেন? ওই বসের স্ত্রী, সে আমাদের কোম্পানিতে ইন্টার্ন করতে এসেছে। আমাকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে, শুধু আমাকে জ্বালানো ছাড়া আর কিছু না। কাল সকালের রিপোর্ট মিটিং আর এখন প্রস্তুত করতে বলছে। আমি তো প্রায় পাগল হয়ে গেছি। কি বসের স্ত্রী? আমি জানি না তো। তাহলে কি সেই বাগদত্তা এসে গেছে? আনসিকে সমস্যা বানাচ্ছে? শেষ মুহূর্তের প্রস্তুতি হলেও আমার কাছে কিছু না, শুধু ওই বসের স্ত্রী সত্যিই অনেক খেটেছে। ইনভেস্টমেন্ট মিটিং, তাই না? আমরা একসাথে দেখি। তুমি পারবে। সুযোগ খাইনি তো কি হয়েছে, দেখেছি তো। তোমার স্বামী বসের ড্রাইভার, অয়থা না, আমরা একসাথে দেখি। আজকে আমি সত্যিই তোমাকে ছোট করে দেখেছিলাম। মিস ইয়াং, আর কিছু আছে? এখন তো অফিস ছুটির সময়। আমি শুধু বলতে চাই, পরের বার আজকের মতো সহজে পাবে না। জি বসের স্ত্রী সত্যিই জি বসের মতোই। উল্টো পাল্টা। এটা কি আমার ভুল ধারণা? মিস ইয়াং, মনে হয় আমার প্রতি রাগ পুষে রেখেছেন। কারণ তুমি অন্যের জিনিসে হাত দিয়েছ। এই যে আসছি। চেং আনসি, আমি তোকে দেখিয়ে দেব। আমার জিনিস কেড়ে নিলে তার খেসারত দিতে হয়। ওদের দুজনকে তো বেশ মানানসই লাগছে, কিন্তু দুঃখের কথা, ও তো একটা ড্রাইভার। আমার মনে হয় আনসি এর চেয়ে আরো ভালো কিছু ডিজার্ভ করে। কি বললে মিস ইয়াং? তুমি কি করছো? কি ড্রাইভার? তুমি কথাটা পরিষ্কার করে বলো। আনসির স্বামীর কথা বলছি তো, ওই যে। আসলে ব্যাপারটা কিছু না।
আমরা তো এতদিন ভাবতাম আনসি কোনো বড়লোককে বিয়ে করবে, কিন্তু হয়েছে। এক বড়লোকের ড্রাইভারকে। ড্রাইভার চেং আনসি, আমার খুব কৌতূহল হয়। এই নাটকে তুমি আসলে মঞ্চের উপরে নাকি নিচে? আজ চেং আনসির প্রস্তাবটা ভালো ছিল, কাল তুমি ওকে দিয়ে প্রস্তাবটা নিজের হাতে বসের কাছে পৌঁছে দিও। ও, মনে রেখো, ওকে যেন নিজের হাতেই বসের কাছে জমা দিতে হয়। ম্যাডাম, আপনি কাকে খুঁজছেন? হ্যালো, ম্যানেজার আমাকে বসের কাছে ফাইল দিতে পাঠিয়েছেন। তাহলে আপনি আমাকে দিন, আমি পৌঁছে দিচ্ছি। ওহ, ফাইলটা খুব জরুরি। ম্যানেজার আমাকে বলে দিয়েছেন যেন আমি নিজের হাতে বসের কাছেই জমা দিই। বস এখন মিটিং রুমে আছেন, ওই দিকে। ওহ, ধন্যবাদ। মিস ইয়াং এসে গেছেন। তোমরা কাজ করো কিভাবে? এই গলাটা খুব চেনা চেনা লাগছে। এখনো মিটিং চলছে কেন? এখন কি করা যায়? আমার তো পরে আরো কাজ আছে। জিনকে আমার সাথে পরে বের হওয়ার কথা বলেছে। এটা মিস করা যাবে না। এই যে শুনুন, কি ব্যাপার? আপনি কি এটা বসকে দিয়ে দিতে পারবেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। এই ব্যাপারটা এখনই সমাধান করো। জি, ঠিক আছে। না, সময় হয়ে গেছে। আমাকে আনসির কাছে যেতে হবে। জিন হে, বরং বাদ দাও। এখানে অনেক দামি। তা কি করে হয়? আমাদের বিয়েতে একটা ভালো আংটি তো থাকতেই হবে। কিন্তু আর বিশেষ করে 10,000 টাকা পুরস্কারও দিয়েছেন। সত্যি? হুম। তাহলে ঠিক আছে। দেখো তো, এটা দেখতে বেশ সুন্দরী তো। পছন্দ হয়েছে? কিনে ফেলো। আরে না, এটা তো অনেক দামি। এইটাই কেনা হোক। আরেকবার বলো তো। আবার বলো তো। স্যার ম্যাডাম, আপনাদের কি দরকার? ওরে, একটা বাজে ড্রাইভার আর একটা ছোট ডিজাইনার। এমন জায়গায় আসার সাহস পেল কি করে? আমরা কোথায় যাব? তোর বাপের কি? শুনলাম কাউকে নাকি চাকরি থেকে বের করে দিয়েছে। তাও এত বড় সাহস এমন জায়গায় আসার। তুই কি বুঝবি? চাকরি গেলেই কি হয়? একটা ভালো বয়ফ্রেন্ড পেলে সব ফুর্তি। আর তোর এই বয়ফ্রেন্ড তো দেখতেই পাচ্ছি একটা আনাড়ি। আমাকে তোমাদের দোকানের নতুন কালেকশনটা দাও, লিমিটেড এডিশন। জি, একটু অপেক্ষা করুন। এই ম্যাডাম। সুন্দর, এটাই নেব। এইটা আমাকে একটু দেখান তো। তাড়াতাড়ি সরে পড়ো। বিশ্বাস কর, এখনই তোমাদের দোকান বন্ধ করাতে পারি। তুমি নিজেকে কি মনে করো, বড় বড় কথা বলার আগে? আগে আয়নায় মুখ দেখো। একটা সামান্য ড্রাইভার নিজেকে কি ভাবো? আমার পরামর্শ, এখানে এসে নিজেদের বেজ্জত করে লাভ নেই। তুই এখন দোকানে বেশি লোক নেই, জিনিস নিয়ে চলে যাও। সেই শপিং মলের গয়নার দোকানটা। এখনই সব বিনিয়োগ আর অংশীদারিত্ব বন্ধ করো। কি সুন্দর অভিনয়! সব বিনিয়োগ আর অংশীদারিত্ব বন্ধ। নিজেকে কি মনে করো তুমি? হ্যালো, কি? জি গ্রুপ আমাদের সাথে সব চুক্তি বাতিল করলো? কিভাবে সম্ভব? কি বললে? চেং আনসি, তুমি না লোক ভাড়া করে নাটক করাচ্ছ। তুমি কি এখনো আমাকে ভালোবাসো? তাই অমন কাণ্ড করে আমাকে আটকাতে চাইছ? নিজেকে কি ভাবো তুমি? আমি আবর্জনা পছন্দ করি না। চলো তাড়াতাড়ি, এমন লোকের সাথে কথা বলে লাভ নেই। আরে একটা নোংরা ড্রাইভার, কোম্পানির গাড়ি চুরি করে আনছিস নাকি? কোম্পানির গাড়ি চালাচ্ছিস? ওঠো। এই গাড়িটা এটা জি বস আমাকে চালানোর জন্য দিয়েছেন। উনি বলেছেন কাজের সময় ছাড়া আমি এটা যেভাবে খুশি ব্যবহার করতে পারি। তোমাদের জীবস তো বেশ উদার। অবশ্যই। তাহলে এইমাত্র যা হলো। ওই গয়নার দোকানটা জি বস অনেক আগেই বন্ধ করতে চেয়েছিলেন। তারপর আমি ছোট্ট করে ও স্পেশাল অ্যাসিস্ট্যান্টকে
একটা কল করলাম আর উনি ছোট্ট করে একটু এগিয়ে আনলেন। আর আমি ছোট্ট করে ওদের সামনে একটু ভাব নিতে পারলাম। তোমার পরিচিত মানুষ তো অনেক। অবশ্যই। ওঠো। ম্যাডাম প্লিজ গাড়িতে উঠুন। ওই তুমি। ও হ্যাঁ, জি গ্রুপ চেইন গ্রুপের সাথে সব চুক্তি বাতিল করবে। চাকরি গেছে, তোমার কিছু যায় আসে না। বয়ফ্রেন্ড খুঁজে নিও, আমি তোমার পুরো সম্পর্কটাই শেষ করে দিতে পারি। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। একটু থামো। ওকে আমার চেনা চেনা লাগছে কেন? তুমি কি কি? জি গ্রুপ চেইন গ্রুপের সাথে সব চুক্তি বাতিল করছে, আর কোনো সম্পর্ক থাকবে না। শিন এটা কি হলো? হায় আল্লাহ, আমি কি করে ফেললাম। এইমাত্র যিনি ছিলেন উনি জি গ্রুপের সিইও জি জিংহে, উনি আমাদের চেইন গ্রুপের সাথে সব চুক্তি বাতিল করবেন। কি? এটা কিভাবে সম্ভব? সে তো একটা ড্রাইভার ছিল। আমাকে জিজ্ঞেস করছো, আমি কিভাবে জানবো? আমি এতদিন ভেবেছি। ভাবতেই পারিনি যে সে আসলে সত্যিই জি গ্রুপের সিইও। হ্যালো মা বিপন, আমি জি গ্রুপের বসকে রাগিয়ে দিয়েছি। শুধু মামা করলেই হবে, বিরক্ত লাগে। আমি কিভাবে এমন একটা তোমার মতো অপদার্থ যা শুরু করো সব ভণ্ডুল করে দাও। আজকে সত্যিই দারুণ লাগলো। চেন সিনের সামনে জমে থাকা সব রাগ বের করে দিলাম। শেষে তুমি তাকে কি বললে? শুনতে পাইনি। আমি বললাম মানে চেনসিন, এত অহংকার দেখিও না, না হলে আমি জি বসকে সব জানিয়ে দেব। আচ্ছা তুমি কি ভুলে গেছো আজ কি বিশেষ দিন? কি বিশেষ দিন? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, জলদি করো। এখন খোলো। শুভ জন্মদিন। তুমি তুমি কিভাবে? কি হলো? অমন করছো কেন? কাঁদছো কেন? কি হয়েছে? কিছু না। আমি শুধু খুব খুশি। আগে সব সময় এটাই জন্মদিন কাটাতাম, এটাই প্রথমবার কেউ আমার সাথে উদযাপন করছে। বোকা কোথাকার। তো ঘুমানো হয়। হুম, এসো 1 2 3। জিংহে তুমি সত্যি ভালো। হুম, তুমি সত্যিই ভালো। তাই নাকি? তাহলে বলো তো আমি কোথায় ভালো? তুমি যদিও গরিব আর কোনো যোগ্যতাও নেই। সহকর্মীরা হয়তো উঁচু পদে চলে গেছে আর তুমি এখনো শুধুই একটা ছোট্ট ড্রাইভার। এটা কি আমার প্রশংসা করছো? এটা তো ব্যক্তিগত আক্রমণ। কিন্তু তুমি কোমল, মনোযোগী আর সংসারী। আর বুকে ভালোবাসো, একেবারে অসাধারণ মানুষ। আমি এত ভালো নাকি? হুম, তাহলে আমরা একটা প্রতিজ্ঞা করি, ঠিক আছে? কি প্রতিজ্ঞা? আগামীতে যাই ঘটুক আমরা কখনো ঝগড়া করব না। এমনকি যদি আমার কিছু বিষয় তোমার কাছ থেকে লুকিয়ে থাকে। হুম। তাহলে ভবিষ্যতে আমার যদি কিছু তোমার কাছ থেকে লুকানো থাকে? তুমিও আমার সাথে ঝগড়া করতে পারবে না। হুম। তোদের কোনে কেক লেগে আছে, মুচুনি ঠিক মতো। আহ, বলো তো, আমরা তো একসাথে আছি। আমি এখনো জানি না তোমার পরিবার কেমন। আর একটু সময় দাও, আমি তোমাকে তাদের সাথে পরিচয় করিয়ে দেব। কি ব্যাপার? বলা যাবে না? দেখো আমার চাকরিটা তো এখনো হয়নি। তাহলে আমি আমার অবস্থা একটু স্থিতিশীল হলে তারপর বলবো। আমাকে ঠকিও না কিন্তু। চিন্তা করো না, তুমি আমার সবচেয়ে প্রিয় বউ। আমি সারা জীবন তোমাকে আগলে রাখব। তুমি এই বদমাশ মেয়ে। কি করছো তুমি? ফাইল পাঠাতে বলেছিলাম, পাঠাওনি কেন? তুমি কি ইচ্ছা করেই এমন করছো? প্রেসিডেন্টের সাথে কি চলছে তোমার? নাটক করছো? না,
তুমি কি সব আবোলতাবোল বলছো? বিশ্বাস হয় না জি বস তোমাকে পছন্দ করতে পারে। তাহলে আমি তোমাকে ছাড়বো না। প্রেজেন্টেশন নিতে এসে আমি আপনার বলতে এসেছি। চেং আনসি তো সেই ড্রাইভারের সাথে। তারপরও জি বসকে ফাঁদে ফেলছে। মিস ইয়াং, আমি খুব শিখেছি। জি বস, আমি তো জি বসের মুখও কোনোদিন দেখিনি। তুমি কি সব বলছো? তুমি ওকে বিব্রত করো না, আমি ব্যাখ্যা করছি। জিংহে ভাইয়া, ইনি আমার স্ত্রী। ইয়াং ইউরে, তোমার কি সমস্যা? জিংহে ভাইয়া, তুমি তো জানো আমি তোমাকে সবসময় ভালোবাসি, তাহলে তুমি ওকে বিয়ে করলে কেন? ইয়াং ইউয়ে, এটা সবসময় তোমার একতরফা চাওয়া ছিল। তোমার প্রতি আমার কোনো আগ্রহ নেই। কাকে বিয়ে করবো সেটা আমার ব্যাপার। তোমার মতামত দেওয়ার দরকার নেই। আমি তোমার জন্যই এমন হয়েছে। কি করছো? ছাড়ো, হাত ছাড়ো। ছেড়ে দাও, হাত ছাড়ো। ইয়াং ইউয়ে, তুমি কি করছো? সব তোমার জন্য। তোমাকে মেরে ফেলবো আমি। কি হচ্ছে? ছাড়ো। ইয়াং ইউয়ে, তুমি কি করছো? ঠিক আছে, তুমি আগে বাড়ি যাও। এখানে আমি সামলাচ্ছি। কিন্তু আজ থেকে জি গ্রুপ ইয়াং গ্রুপের সাথে সব ব্যবসা বাতিল করছে। সব চুক্তি সম্পূর্ণ বাতিল। না, এটা হবে না। জিংহে ভাইয়া, তুমি আমার সাথে এভাবে করতে পারো না। আজ থেকে কেউ যদি আমার স্ত্রীকে অপমান করতে সাহস দেখায়, আমি কখনো ছাড়ব না। না, মাফ করে দাও জিংহে ভাইয়া, মাফ করে দাও। আর একবার আমাকে মাফ করে দাও না। এখনো পালাচ্ছ না কেন? খারাপ মেয়ে, সব তোমার জন্যই। তুই মরে যা। আনসি, ঠিক আছো তো? তুমি ঠিক থাকলেই আমি শান্তি পাই। জিনহে, চলো হাসপাতালে যাই। জিনহে, তাড়াতাড়ি জেগে ওঠো প্লিজ। আমাদের ভালোবাসা তো এখনো শেষ হয়নি। আমার এখনো কিছু কথা বলার আছে তোমাকে। আসলে আসলে আমি আনচি, তুমি জেগে উঠেছ। আমি ভেবেছিলাম আর কোনোদিন তোমাকে দেখতে পাবো না। আমার শরীর এখনো যথেষ্ট শক্ত, এত সহজে যাচ্ছি না। আমরা তো সারা জীবন একসাথে থাকবো, তাই না? আমাদের তো সারা জীবন পড়ে আছে। তোমার চোট কেমন আছে? কিছু না, ছোট্ট চোট, কিছু না। বরং তুমি। আমি কি করছো তুমি? আমাদের তো বিয়ে হয়নি এখনো। একটা করে ফেললে কেমন হয়? তারপর আমি আমার বিয়ের পাত্রের সাথে পরিষ্কার করে কথা বলবো। আমার কি বলা উচিত যে আমার এখনো বাগদান আছে? তুমি দ্বিধা করছো, তুমি আফসোস করছো, তুমি আমাকে ডিভোর্স দিতে চাও। না, আমি করছি না। তাহলে তুমি তো ইতিমধ্যেই বিয়ে করে ফেলেছ। কিভাবে সম্ভব? তাতে তো দ্বিতীয় বিয়ের অপরাধ হবে না? শুধু আমার একজন বাগদত্তা আছে। তোমার বাগদত্তা আছে, আমারও একজন বাগদত্তা আছে। কি হলো? ও, আমি ভাবতেই পারিনি। তোমারও কিছু লুকানোর আছে আমার কাছে। তাহলে তোমার বিয়ের পাত্রী কেমন মানুষ?
আমিও জানি না। সে কে তাও জানি না। দাদি জোর করে ঠিক করে রেখেছেন। কিন্তু এখন তুমি আছো। সে যেই হোক, আমি তাকে চলে যেতে বলবো। তুমি কি করবে? আমিও আমার বিয়ের পাত্রকে সরিয়ে দেব। তাহলে আমরা কবে বিয়ে করব, কোথায় করব, কত টেবিল হবে? থাক, ভাবা হয়নি তো বলা লাগবে না। এটা হাসপাতালের কেবিন। এখানে আবার স্বামী স্ত্রীর মতো কিছু করা মানায় না। কি সব আজে বাজে বলছো? ঠিক আছো? কিন্তু তোমার তো পায়ে লাগেনি। আমি শুনব না, ব্যথা করছে, জড়িয়ে ধরো। আচ্ছা, তোমার কাছে ঋণী তো ধরলাম। ও আচ্ছা, শোনো, অফিসে তোমার তো দারুণ রব। মনে হলো সবাই তোমাকে ভয় পায়। আর ওই যে ইয়াংজিউ, সে তোমাকে চেনে মনে হলো, আর তোমাকে পছন্দ করে। সে কি জি বসের স্ত্রী না? তা বলতে গেলে আমি এখনো জি বসকে দেখিনি। আহা, তোমার সঙ্গে জি বসের আসলে কি সম্পর্ক? অ্যাসি কি ভাববে যে আমি ওকে বোকা বানাচ্ছি? আমার কি সব খুলে বলা উচিত? আসলে আমি আবার দেখে ফেলেছিলাম তুমি রিহার্সাল করছো। তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? আমি আচ্ছা ঠিক আছে, আসলে আমি হ্যালো মা। আজ আমার একটু জরুরি কাজ আছে, বের হচ্ছি। কিন্তু তোমার ইনজুরি? কিছু না, সামান্য চোট। আচ্ছা, ঠিক হবে তো? ঠিক আছে, ফিরে এসে তোমাকে সব খুলে বলবো। যদি আবার এমন কিছু ঘটে তাহলে কি হবে? জিনহাই তো শুধু একজন ড্রাইভার। আমি এতদিন তাকে বোকা বানিয়ে রেখেছি। হয়তো আমারও উচিত ওকে আমার আসল পরিচয়টা বলা। জিংহাই ভাইয়া, জিনহাই ভাইয়া, তুমি ঠিক আছো? আমি তো হাসপাতালে তোমাকে দেখতে যাচ্ছিলাম। দূর হ। বজ্জাত কোথাকার, আমি তোমার জন্য যে সম্পর্কের বিয়ে ঠিক করেছি সেটা তুমি নিলে না। উল্টো ওই চেং আনচির সাথে ঘুরছো। বলো তো, এমন কোনো ঘটনা আছে নাকি? তোমাকে কে বলেছে? ইয়াং ইউজে, মা, আমার স্ত্রী একমাত্র আনচি। ওই বিয়ের ব্যাপারটার সাথে আমার কোনো সম্পর্কই নেই। আর ওর কথায় কি বিশ্বাস করা যায়? তুমি কি জানো ওই আঞ্চিকে রাস্তার মাঝখানে ধাক্কা দিয়েছে? তাই তো আমি আহত হয়েছি। ও আমাকে এভাবে ভালোবাসে, তুমি বলো এটা কি বিশ্বাসযোগ্য? ইউএ, তুমি কি এখনো জিংহাইয়ের প্রতি অমন ভাবনা পোষণ করো? এর চেয়ে পরিষ্কার করে বলে ফেলো, হ্যাঁ। আমি এখনো জিনহাই ভাইয়াকে ভালোবাসি। কিন্তু আমার কথা বাদ দিলেও আপনাকে একটা কথা পরিষ্কার করে বলি, আপনার পছন্দের ওই বিয়ের পাত্রীকে জিংহাই ভাইয়া একদমই পছন্দ করে না। আর সে এখন অফিসে ওই চেং আনচির সাথে স্বামী স্ত্রী ডাকাডাকি করছে, আর একটু হলেই পুত্রবধূকে মাথায় তুলে নাচছে। জিনহাই ভাইয়া এখনো তার পরিচয় ফাঁস করেনি। আজ পর্যন্ত ওই চেং আনচি এটাই ভাবে যে সে কোম্পানির একজন ড্রাইভার মাত্র। তুমি বাজে বকো না। আমি কি বাজে বকলাম? আমি যা বলছি সব সত্যি। তুমি প্রতিদিন অফিসে ড্রাইভার সেজে ওই চেং আনচিকে পুরো বোকা বানিয়ে রেখেছো। আমি কি কিছু ভুল বলেছি? ঢাকা, তুমি সত্যিই আমাকে রাগিয়ে মারবে? তোমার সম্পর্কের বিয়ের পাত্রী আমাকে বলো না যে তুমি এখনো তার সাথে একবারও দেখা করনি? হ্যাঁ, আমি এখনো তার সাথে দেখা করিনি। মা, আমি শুধু আনচিকে ভালোবাসি। আমি তার সাথে দেখা করব না। আমি এখনই তার সাথে বিয়ে বাতিল করে দেব। তোমার সেই সম্পর্কের বিয়ের পাত্রী ভালো ঘরের মেয়ে, তোমার সাথে পুরোপুরি মানানসি, স্বভাবও খুব ভালো। বলো তো, কাউকে বেছে নেওয়ার জন্য সে না, আবার সেই খারাপ মেয়েটাকেই বেছে নিলে? সেই খারাপ মেয়ের জন্য আবার তার সাথে বিয়ে ভাঙবে? তুমি সত্যিই আমাকে পাগল করে দেবে। চেং আনচি আমার দেখা সেরা মেয়ে। সে আমার স্ত্রী আর তোমারও পুত্রবধূ। তুমি কি পারো না তাকে বারবার খারাপ মেয়ে না বলতে? কিসের পুত্রবধূ? এই বিয়ে আমি মানি না।
তুমি তাড়াতাড়ি ওই মেয়ের সাথে ডিভোর্স করো। মা, এটা তোমার সিদ্ধান্ত নেওয়ার বিষয় না। আমি এখন প্রাপ্তবয়স্ক। আমার বিয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো অধিকার তোমার নেই। তোমার এত বড় সাহস? ছোট কর্তাকে ধরে ঘরে বন্দি করো। যতদিন না সে হুঁশে আসে ততদিন যেন বের হতে না পারে। ঠিক আছে। মা, তুমি আমাকে আটকে রাখতে পারো না। মা, স্যাং আনসি, স্যাং আনসি। তুমি এখনো মরলে না কেন? ইউ তো তোমাকে রাস্তার মাঝখানে ঠেলে দিয়েছিল। আর তোমার স্বামীও এসে তোমাকে বাঁচিয়ে দিল। তবে তোমার স্বামীর শরীরের অবস্থা তো খুবই খারাপ। এমনিতেই বেরিয়ে গেল, তুমি তাকে আটকালে না কেন? তুমি এখানে কি করছো? অবশ্যই তোমাকে দেখতে এসেছি, আমাকে দেখতেই হচ্ছে। যাই হোক, ইউকে আমিই ডেকেছিলাম। তুমি মরে গেলে আমার উত্তর দিতে কষ্ট হবে। আমার মনে হয় না তোমার সাথে কোথাও আমার শত্রুতা আছে। তাহলে তুমি কেন সবসময় আমার বিরুদ্ধে? তুমি আমার কোনো ক্ষতি করনি। আমি শুধুই তোমাকে পছন্দ করি না, আর তোমার জন্য করুণাও হয়। তুমি এখনো তোমার স্বামীর আসল পরিচয় জানোই না। কি বলে? তোমার কি মনে হয় না তোমার স্বামী তোমাকে পুতুলের মতো নাচাচ্ছে? তুমি কি জানো তোমার স্বামীর আসল পরিচয়? তুমি কি নিশ্চিত সে শুধু একজন ড্রাইভার? দরজা খোল, আমাকে বের হতে দে। কি করব? এতক্ষণ হয়ে গেল। অ্যান্সি নিশ্চয়ই অপেক্ষা করে ক্লান্ত হয়ে গেছে। তুমি কি এলোমেলো বকছো? আমি এলোমেলো বকছি? শুধু তুমিই সেই আসল বউ, যাকে এখনো অন্ধকারে রাখা হয়েছে। তুমি একটা সামান্য ডিজাইনার। তোমার কি মনে হয় সে সত্যি তোমাকে ভালোবাসে? সে তো ঢাকার সবচেয়ে বড় জি গ্রুপের বস। আবার বলো। বলছি, তুমি এতদিন অন্ধকারে ছিলে। সে জি গ্রুপের মালিক। ঢাকার মেয়েরা তার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। এমনকি আমাদের চেন পরিবারও তার কাছে কিছু না। তোমার কি যোগ্যতা আছে বলো? সে জি বসের ড্রাইভার। নিজেই দেখো। আহ আহ ভাবতেই পারিনি। সে আসলেই জি গ্রুপের বস। আমি সেই শত্রুর সাথে বিয়ে করেছি, আর আমাকে কিছুই জানানো হয়নি। শোনো, জি বস খুব ফুর্তিবাজ মানুষ। সে বড় বড় তারকা, সোশ্যালাইট, ইনফ্লুয়েন্সার সবার সাথে মিশেছে। আর তোমাকে পটানো মানে হলো দামি খাবার খেয়ে খেয়ে মাঝে মাঝে শাক পাতা খেতে ইচ্ছে করে। শাকপাতা এক দুবার খেলেই চলে, বেশি খেলে আর মজা লাগে না। আমি তোমাকে বলছি, তুমি এখনই তোমার বাগদত্তার সাথে বিয়ে করতে যাচ্ছ। তোমার বাগদত্তাই হলো চেং বস। চেং বস তোমার ওই ডিজাইনারের চেয়ে শতগুণ ভালো। বুঝেছি, আমাকে ফাঁদে ফেলে বিয়ে করানোর পাত্র। আসলেই সেই চেং বস। মা, আন্টির সাথে আমার এখনো ডিভোর্স হয়নি। আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করব না। কেন হয়নি? আমি তো তোমার জন্ম নিবন্ধন নিয়ে সব মিটিয়ে দিয়েছি। তুমি এটা কিভাবে করতে পারলে? সে রাজি হয়ে গেছে। আমি তোমাদের বিয়েতে রাজি নই। চেং আনসির মতো মেয়ে কিছু টাকা দিলেই বিদায় করা যায়। আমি তো আবার তাকে অনেক সুবিধার লোভও দেখিয়েছি। সে রাজি হবে না কেন? সে আসলেই একটা একাধিক পুরুষের সাথে ঘোরাফেরা করা খারাপ মেয়ে। আমি বিশ্বাস করি না। মা, আমাকে বের হতে দাও। আমি গিয়ে তার কাছে সত্যিটা জানতে চাই। বিয়ের অনুষ্ঠানের আগে আমি তোমাকে বের হতে দেব না। জি পরিবারের এমন লজ্জা সইবে না। মা, আমাকে বের হতে দাও। ছোট কর্তা, আপনি ভেতরে আছেন? তুমি এসেও তাড়াতাড়ি দরজা খোলো। ছোট কর্তা, আমার কাছে চাবি নেই। আমি আপনাকে বের করতে পারব না। আমি অনেক কষ্টে সুযোগ খুঁজে চুপি চুপি ঢুকেছি। আপনার এখন কি অবস্থা? আমি ঠিক আছি। আনছি। সে কি আমার কাছে এসেছিল? ওয়াও, ম্যাডাম তো আপনার পরিচয় জানেন না। তিনি চাইলেও আপনার কাছে আসতে পারবেন না। জি বাস। তা না হলে আপনি রাজি হয়ে যান। চেং গ্রুপের প্রেসিডেন্টের সাথে বিয়েতে। না হলে আপনি সারা জীবন
আমি আগে যাই স্যার। জিনহে, আনছি। জি বস, তুমি আমাকে এত বড় ধোকা দিলে। তুমি সব জেনে ফেলেছো? অবশ্যই জানি তুমি জি বস। তোমার বাগদত্তা আর কেউ না, চেং গ্রুপের চেং বস। তাই নাকি? তুমি এত কিছু জানলে কি করে? আমি এইমাত্র দাদির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম। আমার বাগদত্তাকে? তিনি আমাকে একটা চাবি আর ঠিকানা দিলেন। ঠিকানা ধরে এখানে এলাম। কি মজা! সত্যিই তুমি? জি বস। তুমি আমাকে এত বড় ধোকা দিলে। আমি ইচ্ছা করে তোমাকে ধোকা দিইনি। কিন্তু আরও একটা কথা আছে বলার। আমার আসল পরিচয় চেং গ্রুপের চেং বস, মানে তোমার বাগদত্তা। আনছি। তুমি আমার বাগদত্তা। তাহলে জি বস। কিন্তু আমার মনে হয় আমরা একে অপরের জন্য মানানছি না। এখানেই শেষ হোক আমাদের। শেষ? আমি শেষ করব না। কেন শেষ করব? তোমাকে ধোকা দিয়েছি সত্যি, কিন্তু আমাদের মাঝে যে অনুভূতি ছিল সেটা কি মিথ্যা ছিল? তুমিও তো আমাকে ধোকা দিয়েছো। এটা কি? কারণ আমার মনে হয় আমাদের বিয়ে প্রতারণার উপর দাঁড়িয়ে, এমন ভালোবাসা টিকিয়ে রাখা কেবল টলটলে ভিতের উপর দাঁড়িয়ে থাকবে। তাই থাক, আর নয়। হু, ডিভোর্স পেপার তো রেডি আছে। তাহলে তো ভালোই। আমিও এটাই চাইছি। আমাদের সম্পর্কটা এখানেই শেষ হোক। না আনছি। চলে না। হাত ছাড়ো, আমাকে ধরো না জি জিংহে। কতবার বলবো? আমার রাগ হওয়াটাই তো স্বাভাবিক। তোমারও রাগ হওয়া উচিত। আমাদের সম্পর্কটাই তো প্রথম থেকে শেষ পর্যন্ত একটা মিথ্যার উপর দাঁড়িয়ে। এতে কোনো ভালোবাসা নেই। আমি কখনো তোমার অনুভূতি নিয়ে খেলিনি। আমি শুধু নিজের পরিচয়টা লুকিয়েছিলাম। তোমার জন্য আমার ভালোবাসাটা কিন্তু সত্যি। কি করছো? আগে হাত ছাড়ো। চেং আনছি। আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি কখনোই আমাকে ভালোবাসোনি? হ্যাঁ, অবশ্যই না। তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে ঠকিয়েছো। আর আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে ঠকিয়েছি। আমাদের মধ্যে সব শেষ। আর কখনো আমার কাছে এসো না। চেং বস, আপনি অনেকদিন ধরে বাইরের কাজকর্ম কিছুই দেখছেন না। আপনি কি একটু? না। কিন্তু চেং বস, আপনার কিছু চুক্তিপত্রে সই করার আছে। চেং বস, আমি জানি আপনি এখনো রাগ আছেন, কিন্তু জি বস যাই হোক, উনি আপনার স্বামী। যতই রাগ হোক, ওর সাথে দেখা না করলে তো হয় না। আমি কি বলবো যে জি বস নিচে অপেক্ষা করছেন? আর কিছু বলো না। আমার আর ওর ব্যাপারটা নিয়ে আমাদের দুজনেরই কিছুটা সময় দরকার, ঠান্ডা মাথায় ভাবতে হবে। আগে আমার মনে হতো আমরা দুজন চিরশত্রু, কিন্তু ভাবতেই পারিনি যে আমাদের মধ্যে আগে থেকেই অনুভূতি ছিল। আমি নিজেই সব ভেবে দেখব। তুমি আবার এলে কেন? আনসি, তোমার জন্য আমার অনুভূতি সত্যি। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই। আমিও তোমাকে ঠকিয়েছি। আসলে আমিও তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত। তাহলে আমরা সমানে সমান। আমরা আবার নতুন করে শুরু করি, ঠিক আছে? কিভাবে নতুন করে শুরু করব? যা হওয়ার হয়ে গেছে, আমরা আর আগের জায়গায় ফিরতে পারবো না। কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি।
তুমি চেং বসি হও বা ডিজাইনার হও, ছোটবেলায় তোমার ভাঙা সংসারই থাকুক, তুমি পরিচয় লুকিয়ে রাখো আর তুমি ফুটপাতে মাল বেচে যত গরিবই হও, আমার কিছু যায় আসে না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। চলো একটা বাজি ধরি, যদি শেষ পাতাটা হয় ডিভোর্স নয়, তাহলে আমরা ডিভোর্স করব না। তুমি সিরিয়াস? ডিভোর্স না। দেখো, আল্লাহ চায় না আমাদের ডিভোর্স হোক। তুমি কত বাচ্চা? আনসি, আমি হাল ছাড়ব না। আমার মনে হয় এই ব্যাপারটা আমি আরেকবার ভালো করে ভেবে দেখব। এটা কি হচ্ছে? খাও। আমি তো গতবারই বলেছিলাম আমাদের কিছুদিন নিজেদের মতো থাকা দরকার। আমি তো তাড়াহুড়ো করে তোমাকে ডিভোর্স দিচ্ছি না। এমন জায়গায় আমাকে ডেকে এনে কি দরকার ছিল? আগে কেকটা খাও। এই জায়গাটা ঢাকার সবচেয়ে কঠিন বুকিংয়ের আর সবচেয়ে বিখ্যাত কাপল সিট। কাপল সিট? আমি একদিন আগেই লোক লাগিয়ে পুরো জায়গাটা প্রপোজের মতো সাজিয়ে রেখেছি। প্রপোজ? আনসি, আমি আর অপেক্ষা করতে চাই না, আমাদের বিয়ে টিকিয়ে রাখতেই হবে। আমি এত কিছু গুছিয়ে এনেছি, তুমি না বলতে পারবে না। মনে হচ্ছে আমাকে শেষ বিদায়ের খাবার খাওয়াচ্ছ। তুমি এত পুরনো ধাঁচের আন্টিটা কে লুকিয়ে রেখেছ? হ্যাঁ, তুমি খাওনি? আহ, মনে হচ্ছে আমি এইমাত্র গিলে ফেলেছি। উহু, তুমি তুমি আমাকে ঠকাচ্ছ। না, আমি সিরিয়াস। আমাদের এখন বিয়ের অনুষ্ঠান করা উচিত। ওই ডিভোর্স সার্টিফিকেটটা আমার মা আমাকে বোকা বানিয়েছিল। আমাদের এখনো ডিভোর্স হয়নি, আমরা এখনো স্বামী স্ত্রী। এটা এটা হলো বিশ্বের একমাত্র সমুদ্রের হৃদয়। কখন তুমি এটা আমাকে পরিয়ে দিলে? তোমাকে চুমু খাওয়ার সময়। জি জিং হে, তুমি কি সত্যিই মনে করো আমাদের মধ্যে ভালোবাসা আছে? যদিও তুমি আমার চিরশত্রু, কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমাকে সবচেয়ে বেশি বোঝে সেও তুমি। যদি বলো প্রচন্ড ঘৃণা শেষ পর্যন্ত ভালোবাসায় বদলে যায়, তাহলে চেং বসের প্রতি আমার সেই অনুভূতি হয়তো ভালোবাসাই ছিল। আর তোমার প্রতি সেটা হলো স্বাভাবিক, খাঁটি, পরিচ্ছন্ন ভালোবাসা। তাহলে তোমার কি মনে হয় যখন আমরা প্রথমবার মুখোশ পরে নিলামে দেখা করেছিলাম, তুমি আমাকে কেমন ভেবেছিলে? আমার মনে হয়েছিল তুমি খুব শক্তিশালী, অনেকটা আমার ভালোবাসার চেং আনসির মতো। এমনকি আমি চেয়েছিলাম সেই চেং বস যেন তুমি হও। আসলে আসলে গতবার যখন তোমার উপর রাগ করেছিলাম, আমি নিজের উপরও রাগ করছিলাম। আমি তোমাকে পুরো বোকা বানিয়ে ঘুরিয়েছি। তুমি কি কিছু মনে করো না? রাগ করো না। আমি তোমাকে ভালোবাসি। তুমি কে তার সাথে এর কোনো সম্পর্ক নেই। আমাকে বিয়ে করবে কি? দাঁড়াও, কি হলো? আমরা এমনটা করলে এটা কি দ্বিতীয় বিয়ের অপরাধ হবে না? যদিও আমাদের প্রত্যেকের কয়েকটা করে পরিচয় আছে, কিন্তু সবগুলো তো আমরাই, ঠিক না? তুমি যেই হও সবই চলবে। বউ, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, যেহেতু আমরা এতদিন এভাবেই চালিয়ে আসছি, তাহলে পরিচয় প্রকাশ না করাই ভালো, আগের মতোই থাকি। কারণ আমার মনে হয় তোমার মা একটু রাগী। আমি এখন বাসায় ফিরছি না, আমরা আগে বাইরে থাকি, ঠিক আছে? ঠিক আছে, তুমি যা বলবে।
বউ, জানো, তোমার পছন্দের পায়ের মাংস কিনে এনেছি। প্রতিদিন এত ভারী খাবার কত খরচ হয়? তুমি বাইরে ড্রাইভারি করো, টাকা কামানো সহজ না। তোমার তো ডেলিভারির সময় ঘনিয়ে আসছে। তোমার শরীর তো ভালো করে দেখতেই হবে। ঠিক আছে, তাহলে আমি রান্না করি। আহ, তুমি বসো, আমি রান্না করছি। না না, তুমি সারাদিন খেটেছ, আমিই করি। আমার কষ্ট হলে সমস্যা নেই, আসল কথা আমাদের বাচ্চার যেন কষ্ট না হয়। এই 6 মাসে আমি অনেক অনেক নতুন রান্না শিখেছি। রান্নার হাতও মোটামুটি বেড়েছে। তুমি কি একটু টেস্ট করতে চাও না? ঠিক আছে। তাহলে আমি টেস্ট করেই দেখি। দেখো তো কি হয়। চেকআপের ডাক্তার বললেন ছোট ম্যাডামের পেটে জমস বাচ্চা। ডেলিভারির তারিখ ঘনিয়ে এসেছে, 2 বাচ্চাই সুস্থ, আর 2টাই ছেলে। জি পরিবারে এবার আরও 2। ছোট সাহেব আসছে। জি পরিবারের বাচ্চা বাইরে জন্মাতে পারে না। চলো, ছোট সাহেব আর ছোট ম্যাডামকে বাসায় ফেরাতে যেতে হবে। সোনা, খাবার রেডি, তাড়াতাড়ি খেতে আয়। আসছি। কেমন হলো? দেখেই বোঝা যাচ্ছে খুব মজা হবে। হুম। আমার স্বামী সত্যিই দিন দিন আরো দক্ষ হয়ে উঠছে। নাও, পায়ের মাংস একটু নাও, আলুর ঝোল একটু দিই। ডিম ভাজি একটু খাও। এখন এই সময় তোমার বেশি করে খাওয়া দরকার। হুম, দারুণ তো। তোমার এই রান্নার হাত দিয়ে তো শেফই হয়ে যেতে পারো। কালি পেশা বদলে শেফ হয়ে যেও। আরেকটু এটা নাও। তুমিও একটু খাও। তুমি খাও, এটা হলো কোলাজেন। এই সময় কে আসবে? সোনা, আমি দরজাটা খুলে আসছি। ছোট কর্তা, সালাম। মা, তুমি এ কি করছো? তুমি তো বাইরে ঘুরে ঘুরে প্রায় অর্ধেক বছর কাটিয়ে দিলে, এখন সময় হয়েছে বাড়ি ফেরার। আমি এখানে বেশ ভালো আছি। আমি ফিরব না। জি গ্রুপের এত বড় ব্যবসা তুমি কি সত্যিই মায়ের ঘাড়ে ছেড়ে দেবে? একা সামলাতে বলবে? হ্যাঁ ছোট কর্তা, আপনি না থাকায় এই সিমেজের মধ্যে কোম্পানির কাজ অনেক পড়ে গেছে, অনেক কিছু জমে আছে। আপনার ফিরে গিয়ে কাজ দেখা উচিত। কি হয়েছে? মা, আনসি ডেলিভারির সময় হয়ে আসছে, আমাকে ওর পাশে থাকতে হবে। ফেরার সময় নেই। তুমি আর আনসি একসাথে জি বাড়িতে চলে আসো, তাতেই তো হয়ে যায়। বাড়িতে অনেক লোকজন। তোমার বুয়ের দেখাশোনার কোনো অভাব হবে না। এটা আনসির মতামত দেখতে হবে। আনসি, আগে আমারই ভুল ছিল। তুমি মায়ের সাথে আর রাগ করো না। তুমি জি বাড়ির ভালো বউ, তুমি আর জিং হে একসাথে ফিরে চলো। তোমার চেং গ্রুপেরও তো দেখাশোনার দরকার আছে। এটা মা কথা দিচ্ছে, কোনো নিয়মকানুন চাপিয়ে দেব না। তোমরা যেমন খুশি থাকবে, যেমন খুশি জীবন কাটাবে, মা কোনো বাধা দেবে না। আনসি, মায়ের কথা মেনে নাও। জি পরিবার সত্যি তোমাকে স্বাগত জানাচ্ছে। তুমি রাজি হলেই জি বাড়ির পুত্রবধূ হিসেবে মা তোমার জন্য যা বলবে তাই করবে। মা, আগে আমাকে আনসির সাথে কথা বলতে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আনসি, কথা বলে নাও, ভালো। মা একটা নিচে নেমে এসেছে, তুমি কি ভাবছ? আর তুমি? তুমি কি ফিরতে চাও? হুম, আমার মনে হয় এটা তোমার উপর নির্ভর করছে। আমরা ফিরলে অবশ্যই বড় খবর হবে। শুধু আমাদের নিয়ে হেডলাইন হবে। কিন্তু আমার কিছু যায় আসে না। আমি শুধু তোমার পাশে থাকতে চাই। তুমি যেখানে, আমি সেখানে। তুমি যেখানে থাকবে সেটাই আমার ঘর।